আজ শুভ সন্ধ্যা। আজ ৪ঠা নভেম্বর, বাংলাদেশ সংবিধান দিবস। ১৯৭২ সালের এই দিনে স্বাধীন এবং সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের সর্বোচ্চ আইন এবং বাংলাদেশ নামক রাষ্ট্রের মূল চরিত্র নির্ধারণকারী লিখিত দলিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান গণপরিষদে গৃহীত হয়। তাই এই দিনটি বাংলাদেশ সংবিধান দিবস হিসেবে চিহ্নিত। গণপরিষদে সংবিধানের উপর বক্তব্য রাখতে গিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, এই সংবিধান শহীদের রক্তে লিখিত, এই সংবিধান সমগ্র জনগণের আশা আকাঙ্ক্ষার মূর্ত প্রতীক হয়ে বেঁচে থাকবে। আমরা তাই মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি এবং সকল মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা রেখে আজকের সংবিধান দিবস সংলাপ বাংলাদেশ সংবিধান ও মানবাধিকার এই অনুষ্ঠানটি শুরু করতে যাচ্ছি। অনুষ্ঠানটি আয়োজন করছে আইনের শিক্ষার্থীদের আন্তর্জাতিক সংগঠন দ্য নেটওয়ার্ক ফর ইন্টারন্যাশনাল ল স্টুডেন্টস নিলস এর বাংলাদেশ অধ্যায়। নিলস বাংলাদেশ দেশ, সমাজ এবং আইনের প্রতি যে প্রতিনিয়ত দায়বদ্ধতা স্বীকার করে তারই অংশ হিসেবে আজকের এই সংবিধান দিবস আলাপের সূচনা। আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত আমাদের সাথে আজ বাংলাদেশের বরেণ্য ব্যক্তিত্ববর্গ অতিথি হিসেবে এবং আলোচক হিসেবে যুক্ত হয়েছেন। অত্যন্ত আনন্দের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি আজকের অনুষ্ঠানের অতিথিবৃন্দদের সাথে। আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি হিসেবে আমাদের সাথে কিছুক্ষণের মধ্যেই যুক্ত হবেন সদ্য নিয়োগপ্রাপ্ত বাংলাদেশের সম্মানিত অ্যাটর্নি জেনারেল, বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি, অত্যন্ত প্রজ্ঞাবান এবং সকলের শ্রদ্ধেয় এম আমিন উদ্দিন স্যার। সম্মানিত প্রধান আলোচক হিসেবে আমাদের সাথে যুক্ত হয়েছেন উপমহাদেশের প্রখ্যাত মানবাধিকার বিশেষজ্ঞ, বাংলাদেশ মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট আইনের শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শ্রদ্ধেয় ডক্টর মিজানুর রহমান স্যার। সম্মানিত বিশেষ অতিথি হিসেবে আমাদের সাথে যুক্ত আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়াধীন বাংলাদেশ চা বোর্ডের অর্থ ও বাণিজ্য বিষয়ক সদস্য এবং যুগ্ম সচিব ডক্টর নাজনীন কাউসার চৌধুরী ম্যাডাম। সম্মানিত বিশেষ অতিথি হিসেবে আমাদের সাথে আরো যুক্ত আছেন চট্টগ্রাম জেলা বার অ্যাসোসিয়েশনের সম্মানিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম জিয়াউদ্দিন স্যার। স্যার কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে স্ক্রিনে জয়েন করবেন। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি হিসেবে আমাদের সাথে যুক্ত আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সম্মানিত ডিন এবং নিলস বাংলাদেশের সম্মানিত উপদেষ্টা প্রফেসর এবিএম আবু নোমান স্যার। আমাদের সাথে আরো যুক্ত আছেন নিলস বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি মিস নাসিম সুলতানা ম্যাডাম। আজকের এই অনুষ্ঠান সঞ্চালনায় আছি আমি মোহাম্মদ মামুন, বর্তমানে নিলস বাংলাদেশের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি। সকল শ্রদ্ধেয় অতিথিবৃন্দদের নিলস বাংলাদেশের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি অত্যন্ত ব্যস্ততার মাঝেও আজ আমাদের সাথে যুক্ত হবার জন্য। যারা ফেসবুক লাইভে আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে স্বাগত এই অনুষ্ঠানে। এই পর্যায়ে অনুষ্ঠানের মূল পর্বে চলে যাচ্ছি। অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য প্রদানের জন্য আমি আহ্বান করছি নিলস বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি মিস নাসিম সুলতানা ম্যাডাম। ম্যাডাম। মামুন, ওকে নাসরিন আনমিউট ইয়োরসেলফ। নাসরিন আনমিউট করতে হবে। থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ মামুন আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আজকের যে ৪ঠা নভেম্বর, এটা আমাদের বাংলাদেশের ইতিহাসের জন্য একটি স্মরণীয় দিন। আমরা চেয়েছিলাম এই দিনটি সকল আইনের ছাত্রছাত্রীদের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য, যাতে তারা এই দিনের মর্মার্থ, আমাদের স্বাধীনতার মর্মার্থ এবং স্বাধীনতার যে স্পিরিট সেটি যেন মনে রাখে। আজকের এই বিশেষ দিনে আমাদের সাথে যোগ দিয়েছেন আমাদের আইন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ, আমাদের শ্রদ্ধেয় আমাদের শিক্ষক, ফিলোসফার অ্যান্ড গাইড মিজানুর রহমান স্যার, ডিস্টিংগুইশড স্পিকার হিসেবে, আমাদের নাসরিন কাইসার চৌধুরী ম্যাডাম বাণিজ্য মন্ত্রণালয়ের জয়েন্ট সেক্রেটারি হিসেবে আছেন। ম্যামকে আমরা বেশ কিছু প্রোগ্রামে পেয়েছি, আবারও দেখতে পেয়ে খুব ভালো লাগছে। আমাদের সাথে যোগ দিবেন জিয়াউদ্দিন স্যার, চট্টগ্রাম বার অ্যাসোসিয়েশনের সম্মানিত সাধারণ সম্পাদক, উনি কিছুক্ষণের মধ্যে জয়েন করবেন। আর যিনি আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, আমাদের সম্মানিত অ্যাটর্নি জেনারেল, আমাদের অ্যাটর্নি জেনারেল স্যার, উনিও কিছুক্ষণের মধ্যে জয়েন করবেন। এম আমিন উদ্দিন স্যার, উনি শুধু একজন অ্যাটর্নি জেনারেলই নন,
উনি খুবই জনপ্রিয় একজন ব্যক্তিত্ব আইন অঙ্গনে। শুধু পজিশনের জন্য নন, উনি ব্যক্তি হিসেবেই অনেক বেশি জনপ্রিয়। আমরা আজকের অনুষ্ঠানের সভাপতি হিসেবে পাচ্ছি আমাদের সরাসরি শিক্ষক, আমাদের আইন অঙ্গনের সকলের জন্য হচ্ছে শিক্ষক, যার নির্দেশনায় আমাদের মতো ছাত্রছাত্রীদের বিভিন্ন সংগঠনগুলো মাথা তুলে দাঁড়িয়েছে, যার পরামর্শে শুধু নিউজ নয়, আমি জানি স্যার অনেকগুলো সংগঠনের পরামর্শক হিসেবে আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং তারও বাইরে পুরো বাংলাদেশে। স্যারকে ধন্যবাদ আজকের অনুষ্ঠানে সভাপতি হিসেবে থাকার জন্য। এবং মামুন সুন্দর অ্যাঙ্করিং হচ্ছে। তো আমি খুব কথা বাড়াবো না, আমি খুব সংক্ষেপে কয়েকটা কথা বলবো। আমাদের এই 4 নভেম্বরের মূল উদ্দেশ্যটা ছিল আসলে ছাত্রছাত্রীদের মধ্যে সংবিধানের চেতনা, সংবিধানের প্রতি ভালোবাসা, সংবিধানের পবিত্রতা সেটি তুলে ধরার চেষ্টা। আমরা জানি আজকে যারা আমাদের এখানে উপস্থিত আছেন ওনারা প্রত্যেকেই একজন আলোকিত মানুষ। ওনারা এই প্রোগ্রামকে আলোকিত করেছেন। ওনাদের বক্তব্য, ওনাদের জ্ঞানগর্ভ আলোচনা ছাত্রছাত্রীদের অনুপ্রাণিত করবে আমি নিশ্চিত। আমরা সকলেই ছাত্রছাত্রী এখনো, আমরা সকলে আপনাদের কথা শুনবো। আপনাদের তুলনায় আমরা এখনো শিশু, তো আমরা শিশুরা আজকে আপনাদের কথাই শুনতে আসছি। ধন্যবাদ প্রফেসর মিজান স্যার, নাসরিন ম্যাম এবং এবিএম আবু নোমান স্যার। আমার বক্তব্য আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ম্যাডাম আজ আমাদের সাথে যুক্ত হয়ে অনুপ্রেরণা প্রদানের জন্য। অনুষ্ঠানের এই পর্যায়ে বিশেষ অতিথিবৃন্দদের বক্তব্য শোনার পালা। আমি শুরুতেই মামুন, আমি একটু অনুমতি নিয়ে একটু বলতে চাচ্ছিলাম, আমাদের বাকি যে একজন স্পেশাল গেস্ট ওনার সাথে কি কথা হয়েছে? উনি কি যুক্ত হতে পারছেন? স্যার, ওনার ডিভাইসে কিছু একটা প্রবলেম হচ্ছিল, উনি ভিডিওতে কানেক্ট হতে পারছিলেন না, এই জন্য। কিন্তু অডিওতে কানেক্ট হতে পারবেন না? পাচ্ছেন না উনি। আচ্ছা, টেকনিক্যাল টিম স্যার অলরেডি ওনার সাথে যোগাযোগ করেছে, কিন্তু ওনার ডিভাইসে কিছু একটা প্রবলেমের কারণে উনি স্যার আমাদের সাথে যুক্ত হতে পারছেন না এখনো। উনি কিন্তু ওয়েটিং লিস্টে আছেন, বাট ওনার অডিও এবং ভিডিও কানেক্ট করতে পারছেন না, এই জন্য আমরা স্ক্রিনে আনতে পারছি না স্যার। আচ্ছা, ঠিক আছে, ওনার সাথে কথা হয়েছে। তারপর আমাদের প্রধান অতিথি, উনি যুক্ত হবেন আমাদের সাথে। একটু ওনার সাথে একটু কথা বলে ওনাকে আমার মনে হচ্ছে যে যুক্ত করে নিলে আমরা একসাথে আলোচনাটা শুরু করতে পারলাম। তা আমি মনে হচ্ছে যে সভাপতি হিসাবে একটু মানে ইতিমধ্যে যদি আমাদের প্রধান অতিথি যদি যুক্ত হন, মিজান স্যার আছেন, আমাদের ডক্টর নাজনীন কাওসার চৌধুরী আপা আছেন। যেটা আমি আসলে মনে করছিলাম যে আমাদের এই সংবিধান দিবস শুধু আইনের ছাত্র নয়, আমি মনে করি যে বাংলাদেশের প্রতিটি জনগণের এই দিবসটি সম্পর্কে ধারণা থাকা উচিত, এই দিবসটিকে মনে রাখা উচিত। কারণ বঙ্গবন্ধুও কিন্তু এই দিনটির জন্য অপেক্ষা করছিল। উনি যখন এই স্বাধীন বাংলার মাটিতে যখন পা দিয়েছেন, মিজান স্যার আপনারা আরো ভালো বলতে পারবেন, উনার প্রথম এবং প্রধান লক্ষ্য হলো যে এই দেশকে মুক্তিযুদ্ধের চেতনার উপর গড়ে তোলার জন্য যে উনি একটি গণমুখী, গণতান্ত্রিক এবং একটি অধিকার ভিত্তিক আপনার সংবিধানের কথা উনি চিন্তা করছিলেন। এবং সেই জন্য উনি চিন্তা করেছিলেন যে যত তাড়াতাড়ি সম্ভব একটি আধুনিক যাতে একটি সংবিধান এই জাতিকে উপহার দেওয়া যায়। এবং সেই দিনটি হচ্ছে 4 নভেম্বর, যেই দিন আমাদের গণপরিষদে, যেটি আমাদের মামুন বলেছে, যে আমাদের এই সংবিধান গৃহীত হয়েছে। যদিও আমাদের এই সংবিধান কার্যকর হয়েছে, সেটিও একটি ঐতিহাসিক দিবস যে আমাদের বিজয়ের প্রথম বছর পূর্তিতে 16 ডিসেম্বর 1972 সাল, যে আমরা আমাদের বিজয়ের প্রথম বছর পূর্তিতে আমাদের এই সংবিধান কার্যকর হয়েছে। কিন্তু 4 নভেম্বর যেহেতু সংবিধানটি গৃহীত হয়েছে গণপরিষদে, সেজন্য 4 নভেম্বরকে বাংলাদেশ সংবিধান দিবস হিসেবে পালন করা হয়। তা আমরা আশা করি যে আজকে আমি নিলসের উপদেষ্টা হিসেবে কাজ করি, আমি যখন দেখি যে আমার এই ছোট ছাত্রছাত্রীরা এত দায়িত্ব নিয়ে চমৎকার সব অনুষ্ঠান করে, তখন আমি আসলে তাদেরকে বললাম যে এই সংবিধান দিবস নিলসের একটি দায়িত্ব। এটি শুধু আইনের ছাত্রছাত্রী নয়, এটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা যদি জনগণকে যদি জানাতে সক্ষম হই যে এই ধরনের একটি দিবস আছে, যেই দিবসে আমাদের সবারই সেই প্রিয় সংবিধানটি বঙ্গবন্ধুর নেতৃত্বে আমাদের গণপরিষদে গৃহীত হয়েছিল, তাহলে এই দিবসটির গুরুত্ব আমাদের জনগণ জানতে পারবে, আমাদের দর্শকরা জানতে পারবে। তো আমি আশা করি যে আজকের এই দিবসটির গুরুত্ব আমাদের কাছে অবশ্যই রয়েছে, যে আমাদের প্রতিটি নাগরিকের কাছে। তা আমি আশা করব যে আমাদের যারা অতিথিরা রয়েছেন তারা এই দিনের গুরুত্ব এবং আমাদের যে সংবিধান, আমাদের যে প্রিয় সংবিধান, পবিত্র সংবিধান, সেই সংবিধানের উপর আপনারা আলোকপাত করে আলোচনা করবেন, যে আলোচনার মাধ্যমে আমাদের দর্শকরা বৃদ্ধ হবে। আমি আসলে এতক্ষণ কথা বলছিলাম যে আমাদের প্রধান অতিথি যদি
ইতিমধ্যে যদি যোগদান করে তাহলে সেটি হয়তো আমাদের অনুষ্ঠানকে আরেকটু মাত্রা দিবে। মামুন, তুমি কি কথা বলতে পেরেছো যে আমাদের প্রধান অতিথির সাথে? জি স্যার, আমাদের টেকনিক্যাল টিম কথা বলেছে, উনি কিছুক্ষণের মধ্যে জয়েন করছেন বললেন টেকনিক্যাল টিমকে। আর জিয়াউদ্দিন স্যার এখনো স্যার ওনার টেকনিক্যাল বিষয়ে উনি ফোন থেকে জয়েন করছিলেন, উনি অ্যালাউ করতে পারছিলেন না কিছু একটা। তো আচ্ছা ঠিক আছে, আমরা বললাম আমাদের টেকনিক্যাল টিম স্যার অলরেডি কথা বলছে ওনার সাথে। আচ্ছা ঠিক আছে, তোমরা চিফ গেস্টকে তাড়াতাড়ি একটু কানেক্ট করার চেষ্টা করো, আমরা আলোচনাতে চলে যাই। আর তো করার কিছু নেই। ঠিক আছে মামুন, শুরু করো তুমি। ধন্যবাদ স্যার। অনুষ্ঠানের এই পর্যায়ে বিশেষ অতিথিবৃন্দদের বক্তব্য শোনার পালা। আমি শুরুতেই সংক্ষিপ্ত বক্তব্য প্রদানের জন্য বিনীতভাবে আহ্বান করছি আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি, বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়াধীন বাংলাদেশ চা বোর্ডের অর্থ ও বাণিজ্য বিষয়ক সদস্য এবং যুগ্ম সচিব ডক্টর নাজনীন কাউসার চৌধুরী ম্যাডামকে। ডক্টর নাজনীন কাউসার চৌধুরী ম্যাডাম। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সংবিধান দিবস উপলক্ষে যে নিউজ আয়োজিত আজকের ডায়ালগের সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান অতিথি, যদিও প্রধান অতিথি মনে হয় এখনো যুক্ত হননি মনে হয়, হাওয়ার সম্মানিত মুখ্য আলোচক, আমন্ত্রিত যারা আছেন এখানে এবং অনলাইন প্ল্যাটফর্মে যারা শুনছেন, সবাইকে আমার সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। এবং বক্তব্যের শুরুতেই আমি শ্রদ্ধা করে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবং তার পরিবারবর্গকে এবং আমাদের সমস্ত শহীদদের। আপনারা জানেন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইন হচ্ছে আমাদের সংবিধান, যেটি আমরা একটু আগে জেনেছি যে আমরা 1972 সালে যে 4 নভেম্বর এটি প্রণীত হয়েছিল এবং একই বছরে 16 ডিসেম্বর এটি কার্যকর হয়। সংবিধান প্রণয়নের দিনটিকে স্মরণীয় করে রাখার জন্যই আজকের দিনটি, যেটি সংবিধান দিবস হিসাবে পালন করা হচ্ছে। এবং আমি আনন্দিত যে নিউজ আমাকে এখানে আমন্ত্রণ জানিয়েছি কিছু কথা বলার জন্য। আমার চেষ্টা থাকবে, সংবিধান অনেক বড় জিনিস এবং এটার অনেক বেশি, এত বেশি ব্রডার ইস্যু জড়িত এখানে, এত অল্প সময়ে আমরা মনে করি না যে খুব বেশি কভার করতে পারবো। কিন্তু আমি যতটুকু জানি যে আজকে আমরা মানবাধিকার এবং সংবিধান, এটাই আমাদের মূল ফোকাস। আমার চেষ্টা থাকবে এটার উপরে কিছু কথা বলার জন্য। তো আমরা জানি যে সংবিধান আমাদের 11টি ভাগে 153টি অনুচ্ছেদে আছে, যেখানে আমাদের প্রজাতন্ত্র, রাষ্ট্র পরিচালনার মূলনীতি, তারপর আপনার মৌলিক অধিকার, নির্বাহী বিভাগ, আইন বিভাগ এবং বিচার বিভাগ, আইনসভা, এগুলো সম্পর্কে নির্বাচন এবং আরো অনেকগুলো সবকিছু মিলিয়ে আমাদের বিস্তারিত আলোচনা আছে। যেহেতু আমাদের আজকের এই ডায়ালগের মূল ফোকাস হচ্ছে আমাদের সংবিধান এবং মানবাধিকার, তাই আমি একটু বলতে চাই যে আমাদের এই সংবিধান কিভাবে আমাদের এই বিষয়গুলোকে ইনকর্পোরেট করেছে। যেমন আন্তর্জাতিকভাবে যে গৃহীত মানবাধিকারের যে মূলনীতিগুলো আছে, বাংলাদেশ সংবিধানে সেগুলো স্বীকৃতি দেওয়া হয়েছে এবং নাগরিকের মানবাধিকার সুরক্ষায় বিভিন্ন বিধান আমাদের সংবিধানে অন্তর্ভুক্ত রয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আমরা যদি সংবিধানের 11 নম্বর অনুচ্ছেদ দেখি, আমরা দেখতে পাই ওখানে বলা আছে, প্রজাতন্ত্র হবে একটি গণতন্ত্র যেখানে মৌলিক মানবাধিকার ও স্বাধীনতার নিশ্চয়তা থাকিবে, মানব সত্তার মর্যাদা ও মূল্যের প্রতি শ্রদ্ধাবোধ নিশ্চিত হইবে। সংবিধানে সমতা, সাম্য এবং উন্নয়ন সহ সকল বিষয়, যেমন খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, জনস্বাস্থ্য, কর্মসংস্থান, বিশ্রাম, চিত্ত বিনোদন, সামাজিক নিরাপত্তা মতো অর্থনৈতিক এবং সামাজিক মানবাধিকার যেগুলো আছে সেগুলো সহ নাগরিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক অধিকার সুরক্ষার বিধান অন্তর্ভুক্ত রয়েছে। বাংলাদেশের সংবিধানের যে বিশাল পরিধি, যে বিস্তৃত পরিধি, তো সেখানে আমি শুধুমাত্র আমাদের যে অর্থনৈতিক মানবাধিকার তথা আমাদের উন্নয়ন এবং নাগরিকের মানবাধিকারের একটি অংশ তথা সমতা ও সাম্য, এই বিষয়টার উপরে আমি একটু অল্প পরিসরে কিছু বলতে চাই। আপনারা জানেন যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে আমরা বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করে যাচ্ছি এবং সেগুলোর আলোকেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। সাম্প্রতিক সময়ে যদি আমরা দেখি যে অর্থনৈতিক প্রবৃদ্ধি উচ্চতর করার সাথে সাথে আর্থসামাজিক খাতে, যেমন বিশেষত স্বাস্থ্য, শিক্ষা, দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন, সামাজিক সুরক্ষা প্রভৃতি ক্ষেত্রে বাংলাদেশ বিপুল অগ্রগতি অর্জন করেছে। সংবিধানের আলোকে সমতা, সাম্য এবং উন্নয়ন সহ সকল বিষয়ের উপর গুরুত্ব আরোপ করে যে বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা রয়েছে, সেগুলো সফল বাস্তবায়নের ফলে
বাংলাদেশ ইতিমধ্যে আপনারা জানেন যে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে সফলতা অর্জন করেছে এবং উন্নয়নশীল বিশ্বের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করতে সক্ষম হয়েছে। দারিদ্র হার হ্রাস, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষায় জেন্ডার সমতা আনয়ন, প্রাথমিক শিক্ষায় ভর্তির হার বৃদ্ধি, শিশু এবং মাতৃমৃত্যুর হার হ্রাস, 5 বছরের নিচে যে শিশু মৃত্যুর হার হ্রাস, তারপর টিকাদানের কভারেজ বৃদ্ধি, সংক্রামক রোগ প্রতিরোধ ইত্যাদি ক্ষেত্রে বাংলাদেশ ব্যাপক অগ্রগতি অর্জন করেছে। জেন্ডার বৈষম্য হ্রাসেও বাংলাদেশ দেখবেন দক্ষিণ এশিয়ার বর্তমানে শীর্ষে রয়েছে। তো বিশেষ করে নারীর রাজনৈতিক ক্ষমতায়ন, শিক্ষা এবং অর্থনৈতিক ক্ষেত্রে নারীর সম্পৃক্তির বিচারে বাংলাদেশ সের অবস্থান ক্রমশ উন্নতি লাভ করছে। আর্থসামাজিক ও রাজনৈতিক সূচকের প্রতিটি ক্ষেত্রে আমাদের দেখবেন যে আমাদের নারীর সমতা বজায় রেখে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। আমরা যদি গ্লোবাল জেন্ডার গ্যাপ 2018 দেখি এর প্রতিবেদনে দেখবেন যে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে আমাদের জেন্ডার সমতায় বাংলাদেশের অবস্থান শীর্ষে। বাংলাদেশ ইতিমধ্যে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার সকল ক্রাইটেরিয়া পূরণ করেছে। 2030 থেকে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন এবং 2041 সালে উন্নত দেশে উন্নীত হওয়ার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে, যাতে আমরা দীর্ঘমেয়াদী পরিকল্পনা ডেল্টা প্ল্যান 2100 এটা বাস্তবায়ন সহজ হয় আমাদের। আমরা জানি যে আমাদের মোট জনসংখ্যার 50% নারী। তাদের উন্নয়ন কেবল তাদের পরিবারের নয়, একই সাথে আমাদের সমাজ ও দেশেরও উন্নয়ন। এই উপলব্ধিটিকে সামনে রেখে শিক্ষা এবং ক্ষমতায়নের উপর সরকার অধিক গুরুত্ব আরোপ করেছে এবং নারীর অগ্রযাত্রা এবং অধিকার প্রতিষ্ঠায় সরকার বিভিন্ন উন্নয়ন পরিকল্পনায় নারীর যে রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক ক্ষমতায়ন, যেগুলো আমাদের সাংবিধানিক অধিকার, সেগুলো সর্বোচ্চ গুরুত্ব প্রদান এবং নারীর অগ্রযাত্রা এবং অধিকার প্রতিষ্ঠায় সরকার আমাদের বিভিন্ন কৌশলগত যে উদ্দেশ্য নির্ধারণ করেছে। আমরা যদি দেখি 1972 সালের সংবিধানে বলা আছে যে নারীকে শিক্ষিত ও দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে তোলার জন্য একটি উদ্যোগের কথা বলা আছে, যার ধারাবাহিকতায় আমাদের সব উন্নয়ন পরিকল্পনাগুলো চলছে। তো অর্থনৈতিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক মুক্তির মূল ভিত্তি হচ্ছে আমাদের নারীর শিক্ষা। আপনারা জানেন যে নারীর এখন বিগত 1 দশকে আমাদের শিক্ষার হার অনেক বেড়েছে। তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মনে প্রাণে নারী পুরুষের সাংবিধানিক অধিকারকে গুরুত্ব দিয়েছিলেন এবং নারী পুরুষের সম অধিকারও বিশ্বাস করতেন। আমরা যদি ওনার আমার দেখা নয়াচীন গ্রন্থটি একটু দেখি, ওখানে দেখবেন যে নারী পুরুষ সমানভাবে এগিয়ে না এলে কোনো দেশের যে উন্নতি সম্ভব নয়, এটা উনি উপলব্ধি করে কিছু ওনার উদ্ধৃতি দিয়েছিলেন। যেমন আমি একটু ওইখানে বলতে চাই যে নয়াচীনের মেয়েরা আজকাল জমিতে, ফ্যাক্টরিতে, কলকারখানাতে, সৈন্যবাহিনীতে দলে দলে যোগদান করছে। সত্য কথা বলতে গেলে একটা জাতির অর্ধেক জনসাধারণ যদি ঘরের কোণে বসে শুধু বংশবৃদ্ধির কাজ ছাড়া আর কোনো কাজ না করে, তাহলে এই জাতি দুনিয়ায় কোনোদিন বড় হতে পারে না। নয়াচীনে পুরুষ ও নারীর সমান অধিকার কায়েম হওয়াতে আজ আর পুরুষ জাতি অন্যায় ব্যবহার করতে পারে না নারী জাতির উপর। তো আমরা এটা থেকে দেখতে পাই যে দেশের সর্বোচ্চ আইন, আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের এই যে 10, 19, 27, 28 এবং 29 মাধ্যমে নারীর সমান অধিকার ও সুযোগের সমতা নিশ্চিত করা হয়েছে এবং ধারাবাহিকভাবে বাস্তবায়ন করা হচ্ছে। নারীর ক্ষমতায়নে বাংলাদেশ সমগ্র বিশ্বে একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। যেমন আমাদের 10 নম্বর যে অনুচ্ছেদ, জাতীয় জীবনে মহিলাদের অংশগ্রহণ, এখানে বলাই আছে যে জাতীয় জীবনে সর্বস্তরে মহিলাদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। তারপর যেমন 19 বলা আছে সুযোগের সমতা, যেখানে আপনি ওখানে 19-3 দেখবেন, the state shall endeavor to ensure quality of opportunity and participation of women in all spheres of national life. তো এভাবে কিন্তু আমাদের বিভিন্ন ইয়েতে, আমাদের আরো বক্তা আছে, আমি প্রত্যেকটা অনুচ্ছেদ ব্যাখ্যা করতে চাই না, কিন্তু আমাদের সংবিধান কিভাবে আমাদের সমতাটা নিশ্চিত করেছে, সুযোগের সমতা, এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীকেও স্ট্রিমলাইনিং করে আমাদের অর্থনৈতিক উন্নয়নে যে ভূমিকা রাখছে আমাদের সংবিধানের কারণে, সেটি আমি জাস্ট একটু এখানে উদাহরণ সহ উঠিয়ে আনছি। আমরা যদি দেখি যে বাংলাদেশের যদি ইতিহাস দেখি, আপনারা দেখবেন যে সমাজে নারীর যে অংশগ্রহণ এবং সুযোগ বাড়ানোর জন্য 72 সালে কিন্তু বঙ্গবন্ধু সরকারি চাকরির ক্ষেত্রে 10% কোটা সংরক্ষণ করেন। 1979 সালে যেটা আন্তর্জাতিকভাবে জাতিসংঘে নারীর প্রতি সব ধরনের বৈষম্য বিলোপ সনদ, যেটা সিরো বলি আমরা, যে ওটা গৃহীত হয়েছিল, বাংলাদেশ সরকার কিন্তু আমাদের 1972 সালের সংবিধানের মাধ্যমেই কিন্তু বলা আছে যে আমাদের বৈষম্য বিলোপের কথা, যেটা আমরা 28 নম্বরে আছে, ধর্ম প্রভৃতি কারণে যে বৈষম্য, সেখানে কিন্তু আছে। অর্থাৎ আমরা সিরো সনদের বহু আগেই 1972 সালে জাতির পিতা বাংলাদেশের সংবিধানে নারী পুরুষের সম অধিকারের স্বীকৃতি দিয়েছিলেন এবং তারই সুযোগ্য কন্যা তার সর্বস্তরে বাস্তবায়নের লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছে।
আমরা যদি আরো লক্ষ্য করি, আমরা দেখি যে সংবিধানের অনুচ্ছেদ 9, তারপরে 65, 2, 3 এগুলোর মাধ্যমে স্থানীয় সরকার কাঠামোতে নারীর ক্ষমতায়ন এবং নারীর অবস্থার উন্নয়নের বিষয়টা নিশ্চিত করা হয়েছে। অর্থাৎ এখানে দেখবেন যে আমরা যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো আমাদের আছে সেখানে নারীর প্রতিনিধিত্ব নিশ্চিত হচ্ছে। তারপরে নারীর নেতৃত্ব বিকাশ, রাজনৈতিক নেতৃত্ব বিকাশের এটা ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। ইউনিয়ন পরিষদ বলেন, পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ, সিটি কর্পোরেশন আইনগুলোকেও যুগোপযোগী করে মানে সরাসরি নির্বাচনের ব্যবস্থা করা হয়েছে। তারপর জাতীয় সংসদীয় কমিটিতে প্রত্যেকটিতে নারী সদস্য অন্তর্ভুক্ত করা আছে। তা এভাবে আমরা যদি দেখি, তারপর আমাদের মাননীয় স্পিকার মহোদয় আমাদের 2013 সাল থেকে তৃতীয়বারের মতো স্পিকারের দায়িত্ব পালন করছেন। এভাবে আমাদের নারীদেরকে ক্ষমতায়ন করা হচ্ছে। তারপর 65 অনুচ্ছেদের আলোকে আপনারা দেখবেন যে নারীদের জন্য যে জাতীয় সংসদে যে সংরক্ষিত আসন রয়েছে, এটা প্রথম থেকে 15 জন নারী সদস্য নিয়ে শুরু হলো, বর্তমানে এটা 50-এ উন্নীত হয়েছে। এবং প্রত্যক্ষভাবে যে 300টা আসন আছে সেখানেও নারীর অংশগ্রহণের সমান সুযোগ আছে। আর আমরা যদি একটু দেখি যে বাংলাদেশের ইতিহাস পর্যালোচনা করি, তাহলে দেখবেন যে নারীর সাংবিধানিক যে অধিকার সেটা প্রথম গুরুত্ব দিয়েছিলেন আমাদের বঙ্গবন্ধু। যেমন আপনি যদি লক্ষ্য করেন দেখবেন যে যখন বঙ্গবন্ধুর রাজনীতিকালের সময়ে যে বদরুন্নেসা আহমেদ, আমেনা বেগম, জোহরা তাজউদ্দিন এরা কিন্তু সরাসরি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তারপরে আপনি যদি লক্ষ্য করেন যে 1973 সালে মন্ত্রিসভায় 2 জন নারী কিন্তু অন্তর্ভুক্ত ছিল, যাদের একজন হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব অধ্যক্ষ বদরুন্নেসা এবং সমাজ কল্যাণে বেগম নূরজাহান মুর্শিদ। তো আমি যেটা বলতে চাচ্ছি যে এটা আসলে সংবিধান নিয়ে যদি আমরা আলোচনা করতে যাই, আমাদের এই 1 ঘন্টা আমি মনে করি যে যথাযথ নয়। আমাদের বিশিষ্ট বক্তারা আছেন, বিশেষ করে মিজান স্যার, উনি খুবই প্রাজ্ঞ ব্যক্তিত্ব, উনি এখানে ওনার কিনোট স্পিচে অনেক ডিটেলে যাবেন। আমি এর জন্য আর বেশি সময় নিব না। এবং আমাদের মাননীয় প্রধান অতিথি উনিও অনেক অভিজ্ঞ একজন ব্যক্তি এবং বিশিষ্ট আইন বিশেষজ্ঞ, তো ওনারা আরো বেশি বলবেন। তো আমাকে যে সুযোগ দেওয়ার জন্য আমি নীলসকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমন্ত্রণ জানানোর জন্য সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি যারা এতক্ষণ আমার কথাগুলো ধৈর্য সহকারে শুনেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন। তো সবাইকে অশেষ ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ম্যাডাম, আপনার সাবলীল, চিন্তাপূর্ণ, তথ্যবহুল এবং সুন্দর বক্তব্যের জন্য। ম্যাডাম, উইথ ইওর কাইন্ড পারমিশন, আমাদের আরেকজন বিশেষ অতিথি আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমরা ওনাকে বক্তব্যের জন্য আহ্বান করতে চাই। ধন্যবাদ ম্যাডাম। অনুষ্ঠানের এই পর্যায়ে আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের আরেকজন বিশেষ অতিথি, চট্টগ্রাম জেলা বার অ্যাসোসিয়েশনের সম্মানিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট AHM জিয়াউদ্দিন স্যার। আমি অনুষ্ঠানের এই পর্যায়ে আমাদের বিশেষ অতিথি, চট্টগ্রাম জেলা বার অ্যাসোসিয়েশনের সম্মানিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট AHM জিয়াউদ্দিন স্যারকে সংক্ষিপ্ত বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি। ধন্যবাদ যারা উপস্থিত আছেন। আমাদের প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়তো এখনো যুক্ত হয়নি আমাদের সাথে, আমাদের নবনিযুক্ত সম্মানিত অ্যাটর্নি জেনারেল এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের সম্মানিত সভাপতি আমিনুদ্দিন, এবং উপস্থিত আছেন এখানে আমাদের মানবাধিকার কমিশনের চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সম্মানিত অধ্যাপক ডক্টর মিজানুর রহমান উপস্থিত আছেন, এবং উপস্থিত আছেন ডি বোর্ডের সদস্য ডক্টর নাসরিন কামরুল চৌধুরী। আমাদের এখানে উপস্থিত আছেন আমার প্রিয় মানুষ, আমাদের খুব প্রিয় মানুষ আমার প্রফেসর ABM আবু নোমান। আমি সকলকে আমার পক্ষ থেকে, আমার চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা। আসলে যে বিষয়টা নিয়ে আজকে আমাদের 4 নভেম্বর আমাদের সাংবিধানিক দিবস, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। বাংলাদেশের জনগণের ইচ্ছাই তাদের নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা রচিত জনগণের অধিকারের দলিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। এবং আমরা যদি সেই 1971 সালের 10 এপ্রিল তারিখে বাংলাদেশের নির্বাচিত জনপ্রতিনিধিগণ স্বাধীন সার্বভৌম গণপ্রজাতন্ত্রী হিসাবে বাংলাদেশের প্রতিষ্ঠার ঘোষণাপূর্বক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক ইতিপূর্বে ঘোষিত স্বাধীনতার দৃঢ়ভাবে সমর্থন অনুমোদন করেন এবং 1971 সালে 17 এপ্রিল তারিখে নির্বাচিত প্রতিগণ উপস্থিত মুজিবনগরের গণপ্রজাতন্ত্রী বাংলা সরকার প্রথম সরকার শপথ গ্রহণ করে। এখানে আসলে আমাদের সংবিধান হচ্ছে একটা বাংলাদেশের জনগণের সকল কিছুর
ম্যান্ডেট হিসাবে এই সংবিধান। এই সংবিধানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যখন এই সংবিধান রচিত হয়, সেই সংবিধানে যেটা 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 খসড়া 1971 সালে 16ই ডিসেম্বর বিজয় আমরা অর্জন করি। বিজয় অর্জনে 1 বছরের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নির্দেশে নির্বাচিত প্রতিনিধিগণ সংবিধানের খসড়া প্রস্তুত করেন। 1972 সালে 4 নভেম্বর গণপরিষদে গৃহীত হয় এবং একই বছরের 16ই ডিসেম্বর কার্যকর হয়। এই সংবিধানের সার্বিক আমরা যে আর্টিকেল গুলো রয়েছে, সে আর্টিকেল গুলোতেই জনগণের মৌলিক অধিকার, মানবাধিকার, স্বাধীনতা সকল কিছুকে কিন্তু এখানে যুক্ত করা হয়েছে। আজকে আমাদের যে নারীর ক্ষমতায়ন, সেটাও কিন্তু আমাদের সংবিধান বলে দিচ্ছে। আজকে যে কথাটা কিছুক্ষণ আগে বলেছেন, সেটা হচ্ছে যে আমাদের সেই সময় 1-2জন মন্ত্রী পরিষদেও নারী ছিল। এটা একটা সেই ধারাবাহিকতায় আজকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আজকে নারীর ক্ষমতায়নের জন্য কিন্তু তিনি কাজ করছেন। আজকে আমরা যদি দেখি, আমরা যদি অতীতের কার্যক্রম, বর্তমান কার্যক্রম গুলো যদি আমরা বিবেচনা করি, তাহলে দেখা যাবে নারীর ক্ষমতায়ন কি পরিমাণ বেড়েছে। আজকে যদি আমরা উপজেলাগুলোতে টিএনও, এটা কোনো সময় কিন্তু হয়নি, সেগুলা কিন্তু এখন নারীরা পরিচালিত করছে। এবং আপনি দেখবেন এখানে যা বাংলাদেশের বিভিন্ন সচিবালয়ে আমরা যদি একবার হাঁটি, তাহলে দেখা যাবে ওইখানে বড় বড় পোস্টে কিন্তু নারীরা অবস্থান করছে। এটা কিন্তু আমি মনে করি একটা ভালো দিক। আমরা যদি সকল নারী পুরুষ সবাই মিলে যদি বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি, আমরা মনে করি যে আমরা বাংলাদেশ আজকে যে অবস্থানে গিয়েছে তার চেয়ে আরো ভালো অবস্থানে যাবে বলে আমি মনে করি। আজকে যদি মানবাধিকারের বিষয়টা, আমাদের যিনি আছেন সাবেক চেয়ারম্যান, উনি কিন্তু সবসময় সোচ্চার ছিলেন এবং বিভিন্ন বিষয়ে আমি দেখেছি তার বিভিন্ন কথাবার্তায় কিন্তু উনি তার দক্ষতার প্রমাণ দিয়েছেন। এখন বিষয়টা হচ্ছে মানবাধিকার এখানে লঙ্ঘিত হচ্ছে, এটা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে কিন্তু লঙ্ঘিত হচ্ছে। এই বিষয়টাও কিন্তু আমাদের আরো মনে করি যে মানবাধিকারের বিষয়টাকে আরো সোচ্চার হওয়া দরকার। যারা মানবাধিকার সংগঠন রয়েছে তাদেরকেও আরো সোচ্চার হওয়া দরকার। আমরা এই যে বিভিন্ন বিষয়, যে নারীদের উপর নির্যাতন, শিশুদের উপর নির্যাতন, এই বিষয়গুলো কিন্তু মারাত্মকভাবে মধ্যখানে বেড়ে গিয়েছে। যে আজকে যে দর্শনের এই যে একটা বিষয়, সেটাতে মৃত্যুদণ্ড আইনটাকে সংশোধন করে আইনটা সংশোধন করে যাবজ্জীবন কারাদণ্ড থেকে মৃত্যুদণ্ড আইন পাশ করা হয়েছে। এটা কিন্তু একটা মেসেজ। এই মেসেজটা কিন্তু এই বর্তমান পরিস্থিতিতে প্রয়োজন ছিল। আরেকটা বিষয় হচ্ছে, এখানে আমাদের যেমন আমাদের সমস্ত যদি আমরা আমাদের বাংলাদেশ সংবিধানের আর্টিকেল গুলো যদি আমরা সবগুলো যদি একটু প্রতিটা আর্টিকেলে কিন্তু আমাদের সবকিছু বলে দেওয়া হয়েছে। এই বিষয়গুলোর ক্ষেত্রে এই বিষয়গুলোর ক্ষেত্রে আমি মনে করি যে বাংলাদেশ সংবিধান একটা পরিপূর্ণ একটা সংবিধান। এবং এখানে কিন্তু যখন আপনি যদি দেখবেন যে যখন আমাদের এখানে আর্মি সরকারগুলো এসেছে, বিভিন্ন আইন কানুন করেছিল, যারা সংবিধানকে পাশ কাটিয়ে বিভিন্ন আইন কানুন করেছে, পরবর্তীতে আপিল বিভাগ এগুলোকে অবৈধ বলে ঘোষণা করেছিল। এবং আপনি এখানে আপনারা যে বিষয়টা আমাদের এখানে উল্লেখ করা দরকার, সেটা হচ্ছে যদি এই বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সংবিধানের 5ম সংশোধন মামলায় খুন ডাকাত দেলোয়ার হোসেন, মুন্সি আহসান কবির ও অন্যান্য বনাম বাংলাদেশ ইটালিয়ান মার্বেল ওয়ার্কস লিমিটেড অন্যান্য সিভিল পিটিশন ফর লিভ টু আপিল রায়ে 15ই আগস্ট 1975 সালে 9ই এপ্রিল 1979 পর্যন্ত বিভিন্ন সময়ে জারিকৃত সামরিক আইনের ফরমান ধারা সংবিধানের সকল সংশোধন অবৈধ, বাতিল, অস্তিত্বহীন মর্মে ঘোষণা করা হয়েছিল। এরকম যেমন 111 সময়ও বিভিন্ন আইন যেগুলা পরবর্তীতে কিন্তু অবৈধ ঘোষণা করা হয়েছে। এই বিষয়গুলো আর সংবিধানের ক্ষত বিক্ষত করা হয়েছে। বিভিন্ন সামরিক সরকারগুলো এসে সংবিধানকে ক্ষত বিক্ষত করেছে। এখানে তার বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সাংবিধানিকভাবে ভোটের অধিকার, ভাতের অধিকার, যেটা সংবিধান স্বীকৃতি দিয়েছে, সেটি তিনি প্রতিষ্ঠিত করেছেন। এবং যে
সামরিক সামরিক শাসনের সময় যে আইনগুলো যেগুলো সংবিধানকে কাটেল করেছে, সংবিধানের অধিকারকে কাটেল, সংবিধানের যে যে রূপ ছিল সেই রূপগুলোকে কাটেল করেছে, সেগুলো তিনি পুনর্স্থাপিত করেছে। এই বিষয়গুলোর ক্ষেত্রে আমি মনে করি যে আমরা যদি আমাদের সংবিধানকে সঠিক পথে পরিচালিত করতে পারি এবং সংবিধান তার সঠিক রূপে যদি কাজ করতে পারে, মানুষের সে মৌলিক অধিকার, মানবাধিকার এবং সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠিত হবে বলে আমি মনে করি। এই ক্ষেত্রে আমাদের যে এই ক্ষেত্রে আমি মনে করি সকলকে যারা সচেতন যারা আছেন তারা এই বিষয়ে সবসময় সোচ্চার থাকলে আমি মনে করি যে এইসব অবৈধ কার্যক্রম থেকে এবং বিভিন্ন সামরিক শাসন থেকে বিভিন্ন সময়ে যারা বিভিন্ন রূপে আসছে তাদের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ করা সম্ভব হবে। ধন্যবাদ। জিয়া ভাইয়ের বক্তব্য শেষ হয়েছে মনে হয়। মামুন, আমাদের অসংখ্য প্রধান ধন্যবাদ, অতিথি স্যার। মহোদয় আমাদের সাথে যুক্ত হয়েছেন। জি স্যার, অসংখ্য ধন্যবাদ স্যার আপনার সুন্দর বক্তব্যের জন্য। আমাদের সাথে ইতিমধ্যে যুক্ত হয়েছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ। জি, আপনাদেরকে ধন্যবাদ। আমি আসলে ইনফ্যাক্ট আমি সংযুক্ত হয়েছি। আমি দেখতে পাচ্ছি জনাব মিজানুর রহমান, আমার অত্যন্ত শ্রদ্ধেয় একজন ব্যক্তিত্ব ডক্টর মিজানুর রহমান স্যার এবং অন্য সবাই আপনারা আছেন, জনাব নুমান, সবাইকে আমি ধন্যবাদ দিচ্ছি। এবং আমি শুনছি, আমি বাসায় যেয়ে আপনার কথা বলবো আর কি। আমি শুনছি না, আপনাদের। অসুবিধা না, আপনি শুনতে থাকেন, মিজান স্যারের বক্তব্যের পর আপনাকে কানেক্ট করব। ওকে স্যার, অসংখ্য ধন্যবাদ স্যার আমাদের একটু মামুন আমি একটু বলি, এই আমরা আমাদের প্রধান অতিথি উপস্থিত হওয়ার আগেই এই স্বাগত বক্তব্য আমাদের নাসরিন দিয়েছে। আমরা বললাম যে বাংলাদেশ আসলে অতি প্রিয়, আসলে আইনজীবীদেরকে তো কি হতে হয়, আপনার জনঘনিষ্ঠ হতে হয়। আমরা দেখেছি যে সুপ্রিম কোর্টের আপনার ইতিহাসে আমাদের এই প্রিয় আমিন ভাই, আমি তো আমাদের সিনিয়র বলি আপনার, যে আমরা বলি যে এটা সরকারের একটা রাইট চয়েস। আপনি শুধু বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল হিসেবে নয়, আপনার সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের আপনার সভাপতি হিসেবে নয়। আমরা যেটা আলোচনা করছিলাম আপনার অনুপস্থিতিতে, আপনি একজন ভালো মনের মানুষ, আপনি একজন সাদা মনের মানুষ। আমি আপনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই। এবং সেই সাথে ছোট করে আমার বন্ধু, যিনি সুপ্রিম কোর্ট বারের আপনার অ্যাজিএস, আমার প্রিয় বন্ধু আপনার ব্যারিস্টার কাজী শামসুল হাসান শুভ, আপনার যার মাধ্যমে হয়তো আপনাকে পেয়েছি, আপনি রাজি হয়েছেন, তাকেও একটু ধন্যবাদ দিতে চাই। তো আমিন স্যার, আপনি আমাদের সাথে থাকেন। এখন আমাদের মিজান স্যারের বক্তব্য শুনবো, এরপরে আপনার বক্তব্য আমরা শুনবো। ধন্যবাদ আপনাকে। মামুন। অসংখ্য ধন্যবাদ স্যার। আমাদের সাথে ইতিমধ্যে যুক্ত হয়েছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, সদ্য নিয়োগপ্রাপ্ত বাংলাদেশের বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি, অত্যন্ত প্রজ্ঞাবান এবং সকলের শ্রদ্ধেয় এম আমিনুদ্দিন স্যার। অনুষ্ঠানের এই পর্যায়ে আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান আলোচক, উপমহাদেশের প্রখ্যাত মানবাধিকার বিশেষজ্ঞ, বাংলাদেশ মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট আইনের শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শ্রদ্ধেয় ডক্টর মিজানুর রহমান স্যারের প্রজ্ঞাময় বক্তব্য শোনার পালা। আমি শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর মিজানুর রহমান স্যারকে ওনার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য বিনীতভাবে আহ্বান করছি। স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকের এই অনুষ্ঠানের আমার স্নেহাস্পদ সভাপতি প্রফেসর আবু নোমান, আজকের এই ওয়েবিনারের প্রধান অতিথি এবং দি অ্যাটর্নি জেনারেল ফর বাংলাদেশ, মাই ভেরি ডিয়ার অ্যান্ড ক্লোজ মিস্টার আমিনুদ্দিন, আমার প্রাক্তন ছাত্র মামুন, সঞ্চালক। আজকে এখানে বিশেষ অতিথি হিসেবে আছেন ডক্টর নাজনীন কাউসার চৌধুরী, যার বক্তব্য আমি শুনে অভিভূত হয়েছি। উনি যেভাবে খুব স্বল্প কথায় আমাদেরকে আজকের বিষয়বস্তু সম্পর্কে আলোকিত করেছেন। অ্যাডভোকেট মিস্টার জিয়াউদ্দিন, আমি ওনার সঙ্গে আগে ওভাবে সরাসরি কথা হয়নি, কিন্তু আজকে ওনার কথা শুনে মনে হলো যেন সামনাসামনি বসে ওনার সঙ্গে একটা আলাপচারিতা হয়ে গেল। এবং আজকে এই অনুষ্ঠানে ওয়েবিনারে যে সকল শিক্ষার্থী বা অন্যান্য সুধীবৃন্দ রয়েছেন, আমি সকলকে সংবিধান দিবসের শুভেচ্ছা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শুরু করছি। আমি প্রথমেই আপনাদের সকলকে আমাদের 1972 সালে যে সংবিধানটি, সেই 1972 সালের একদমই চটি একটা বই, চটি একদম জাস্ট খুবই স্বল্প, এই এবং যেহেতু 72 সালে এটি মানে পাতাগুলো খুলে খুলে পড়ে যাচ্ছে, আমি মানে আমার লাইব্রেরি থেকে খুঁজে বের করেছি। আমি এটা ইংলিশ ভার্সনটা পেয়েছি, বাংলা ভার্সনটা আমি খুঁজে পাইনি এখনো সব বইয়ের ভেতরে, কিন্তু আমি এটা নিয়ে এসেছি দেখানোর জন্য যে
1972 সালের আমাদের এই যে অরিজিনাল কনস্টিটিউশন, হাউ স্মল ইট ওয়াজ, এবং এই যে হাউ স্মল, আমি বলি যে ইটস এ ভেরি স্মল বুক বাট ইট কন্টেইনস ভলিউমস। এই যে কথাটি বলেছি যে স্মল বুক বাট ইট কন্টেইনস ভলিউমস, এটার পরে আমি একটা প্রশ্ন যদি করি যে আজকে আমরা সংবিধান নিয়ে আলোচনা করছি, বাট হোয়াট ইজ এ কনস্টিটিউশন, কিভাবে এটাকে সংজ্ঞায়িত করব? আমরা যারা আইনের শিক্ষার্থী, আমরা নানাভাবে সংবিধানকে আমরা সংজ্ঞা দিয়ে থাকি, কিন্তু আমি বলবো যে সংবিধান কিন্তু শুধুমাত্র যে একটা রাষ্ট্রের সর্বোচ্চ আইন, যে আইনের সঙ্গে অন্য কোনো আইনের যদি এতটুকু কনফ্লিক্ট থাকে, তাহলে যতখানি কনফ্লিক্ট ততখানি সেটা বাতিল বলিয়ে গণ্য হইবে প্রথম থেকেই। I am not going into those kinds of definitions of a constitution. আমি মনে করি, in the words of Sir Henry Maine, যে constitution is Volksgist, it's a Volksgist। এই জার্মান শব্দ Volksgist এর অর্থটা হচ্ছে সংবিধান হচ্ছে the spirit of a nation, একটা জাতির আত্মার প্রতিধ্বনি হচ্ছে তার সংবিধান। এই যে কথাটি বললাম যে আত্মার প্রতিধ্বনি, কেন আমরা বলছি যে 1972-এর যে সংবিধান আমাদের, 1972 আমি কিন্তু 1972-এর সংবিধান নিয়ে কথা বলবো। আমি এই যে আমাদের অ্যাডভোকেট জিয়াউদ্দিন বলেছেন যে কতবার এটা আমাদের সামরিক শাসকরা কেটে ছেটে এটা চেহারাটাই পাল্টে দিয়েছে, এবং একটা শ্বেত সুন্দর একটা শুভ্র চেহারা সংবিধানকে কিভাবে অনেকটা বিবর্ণ করে ফেলেছে, সেই বিবর্ণ সংবিধানের দিকে আমি যাব না। আমি ওই 1972 সালের সংবিধান নিয়েই আমি আমার বক্তব্যটা সীমিত রাখতে চাইছি আজকে। এবং এখানে যদি যখনই বলছি যে আমার আত্মার প্রতিধ্বনি, তখন সে আত্মার প্রতিধ্বনি কেন বলছি, তাহলে কিন্তু আমার এই সংবিধানের কিছু বৈশিষ্ট্য আজকে আমাকে এখানে তুলে ধরা দরকার, যে কারণে হয়তো এরকম উপসংহার আমরা টানতে পারি। প্রথমে যেটি বলবো সেটি হচ্ছে আমার সংবিধানটিকে বুঝতে হলে কিন্তু প্রথমেই আমাকে আমার সংবিধানের যেটি আমরা বলি দি প্রিয়াম্বল বা প্রস্তাবনা, সেটি আমাকে পাঠ করতে হবে। ছোট্ট প্রস্তাবনা, কিন্তু এই প্রস্তাবনাই কিন্তু আমাকে পরিচয় করিয়ে দেয় যে এই সমগ্র সংবিধানের প্রতিটি ধারায় ধারায়, পাতাতে পাতাতে কি কি বাণী এখানে লুকিয়ে রাখা আছে, কি মণি মাণিক্যে এখানে মানে ছড়িয়ে ছিটিয়ে আছে, সেটি খুঁজে পাওয়ার জন্য কিন্তু আমাকে প্রস্তাবনার এই একটি পৃষ্ঠা আমাকে কিন্তু অবশ্যই পড়তে হবে। এবং দেখুন কিভাবে শুরু হচ্ছে, উই দ্য পিপল অফ বাংলাদেশ, having proclaimed our independence on the 26th day of March 1971, and through a historical struggle for national liberation, established the independent, sovereign People's Republic of Bangladesh. তাহলে দেখুন এই যে প্রথমেই যে জিনিসটা আমাদেরকে এখানে দৃষ্টি আকর্ষিত হচ্ছে, সেটি হচ্ছে যে উই দ্য পিপল অফ বাংলাদেশ, আমরা বাংলাদেশের জনগণ। এই যে আমরা বাংলাদেশের জনগণ, এই কথার ভিতরে লুকিয়েছে যে সত্যিটা, সেই সত্যিটা হচ্ছে যে জনগণই ইতিহাস সৃষ্টি করে। এবং যেহেতু জনগণ ইতিহাস সৃষ্টি করে, যেহেতু জনগণ রাষ্ট্রের জন্ম দেয়, সুতরাং সেই জনগণকে পাশ কাটিয়ে, সেই জনগণকে পার্শ্ব চরিত্রে একটা অভিনয় করবার মতো কোনো জায়গা দিয়ে মূল চরিত্রে অন্য কেউ চলে আসবে, এটি কখনো কোনো সংবিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে পারে না। সুতরাং জনগণের এই কথাটি কিন্তু আমাদের মনে রাখতে হবে। তবে সঙ্গে সঙ্গে যে উই দ্য পিপল, প্রশ্ন হতে পারে যে হু আর দিস উই দ্য পিপল, এই আমরা বাংলাদেশের জনগণ, এই বাংলাদেশে আমরা কারা, কোন জনগণের কথা বলা হচ্ছে? আমাদের তখনকার সেই 7.5 কোটি জনগণের কথা বলা হচ্ছে, নাকি আজকের 17 কোটি জনগণের কথা বলা হচ্ছে? কার কথা? এইখানে যদি হয় তখনই কিন্তু অর্থাৎ আমাকে কিন্তু আমার এই প্রস্তাবনার এই শুরুটাই কিন্তু আমাকে নিয়ে যাচ্ছে আমার ইতিহাসের দিকে আমাকে নজর দিতে। কাঁধে রক্ত দিয়ে লিখিত সংবিধান, আমার 30 লাখ শহীদের রক্তে লিখিত সংবিধান। সেই 30 লাখের মধ্যে কারা ছিলেন? 23 লাখ। 30 লাখের মধ্যে 23 লাখ ছিল হচ্ছে কৃষক, শ্রমিক, যারা গ্রামের মানুষ, অর্থাৎ আমার গ্রামের, বাংলাদেশের গ্রামের জনগণ। 30 লাখ যারা প্রাণ দিয়েছে, 23 লাখ ছিল আমার গ্রামের জনগণ। 23 লাখের সঙ্গে 2 লাখ আরো যোগ দিয়েছিল যারা ছিল আমার শিক্ষার্থী, ছাত্র ছাত্রী, যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে, প্রাণ দিয়েছে, তারা হচ্ছে 2 লাখ। এই 25 লাখ হয়ে গেল। এবং অন্য সকলের জন্য হচ্ছে 5 লাখ।
যদি তাই হয়ে থাকে, তাহলে যে 30 এবং 2 এই যে 25 লাখ, এই 25 লাখ মানুষের তাদের আরতি, তাদের চাওয়া, তাদের আকাঙ্ক্ষা, তাদের স্বপ্নকে ধূলিসাৎ করে দিয়ে তো কোনো রাষ্ট্র প্রতিষ্ঠিত হতে পারে না। সুতরাং আমার এই প্রথম কথাটাই কিন্তু আমাকে আমার ইতিহাসের দিকে নিয়ে যাচ্ছে। এবং তাহলে কেন আমরা এই রাষ্ট্র, এই 30 লাখ প্রাণের বিনিময়ে কেন আমরা স্বাধীন এই রাষ্ট্রটা প্রতিষ্ঠিত করতে চাইছি? আমরা প্রতিষ্ঠিত করতে চাইছি কেননা এই দেখুন পরের কথাগুলো কি বলছে, যে প্লেজিং that the high ideals of nationalism, socialism, democracy and secularism which inspired our heroic people to dedicate themselves to and our brave martyrs to sacrifice their lives in the national liberation struggle shall be the fundamental principles of the constitution. তার মানে আমরা এমন কিছু নীতিমালাকে আমরা এখানে প্রতিষ্ঠিত করছি যে নীতিমালা আমাদের এর পূর্বে আমাদের অজানা ছিল, যে নীতিমালাগুলো আমরা কখনো আমাদের জীবনে চর্চা করতে পারিনি। কি কি? সেটা হচ্ছে জাতীয়তাবাদ, কি সেটি হচ্ছে আমরা যেটাকে বলছি যে গণতন্ত্র, সেটি কি সমাজতন্ত্র, এবং সেটি কি ধর্মনিরপেক্ষতা। আমাদের ইতিহাসের দিকে তাকালে আমরা দেখব যে পাকিস্তানের 24 বছরের যে নব্য উপনিষবাদী যে শাসন, সেই শাসনের ভিতরে কিভাবে এই প্রত্যেকটি ক্ষেত্রে বাঙালি জনগণ পদদলিত হয়েছে, পদানত হয়েছে, তারা কিভাবে তারা বঞ্চিত হয়েছে এবং তারা নির্যাতিত হয়েছে। তাই আমার সংবিধান তো হচ্ছে এই যে আমার প্রাণের আকুতি, এই যে আমার 4টি নীতি, এই নীতিগুলো প্রতিষ্ঠা করা, বাস্তবায়ন করবার এটি হচ্ছে আমার সংবিধান। সুতরাং আমাকে এই কথাটা তো আমি ভুলে যেতে পারি না। তাহলে এই যে 4টি আমাদের প্রধান যে কথাগুলো বললাম, এরপরে কিন্তু দেখবেন যে আমাদের এখান থেকেই আমরা কিন্তু যেটি অন্য বক্তারা বলেছেন, এখান থেকে কিন্তু আমাদের চলে যাই, আমরা আমাদের ওই ধারা আমাদের সাথে অনুচ্ছেদ 7 আমরা চলে যাই। আর্টিকেল 7 কি বলে? যে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। এই তাহলে দেখুন যে এই সম্পর্কটা, তাহলে দেখুন এই সম্পর্কটাই কিন্তু আমাদেরকে নিয়ে গেছে যে কেন জনগণ মালিকানা ভোগ করবে, রাষ্ট্রের মালিক কেন জনগণ। এই যে অতীত ইতিহাস, এই যে আত্মত্যাগ, এবং কেন কোন নীতি সমূহ প্রতিষ্ঠা করবার জন্য জনগণ এই আত্মত্যাগটা করেছে এবং স্বাধীনতা সংগ্রাম করেছে, সেজন্যই জনগণ বৈধভাবে মালিকানা দাবি করেছে এবং তাদের মালিকানা প্রতিষ্ঠিত হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ক্ষেত্রে। এই তাহলে আমাদের মালিকানা পেয়ে গেলাম। কিন্তু এই মালিকানাটি আমাদের 17 কোটি জনগণ, বা আমরা যদি তখন বলি 7.5 কোটি জনগণ, সকলে মিলে একসঙ্গে তো আর এভাবে একটা রাষ্ট্র পরিচালনা করা সম্ভব নয়। তাহলে কিভাবে করা সম্ভব? তাই খুবই যৌক্তিক কারণেই এই জনগণ যদি ঠিক করছেন, সেটা হচ্ছে যে আমাদের সবকিছু পরিচালিত হবে গণতান্ত্রিক ভাবে। সে গণতন্ত্র কি রকম? সেই গণতন্ত্র কিন্তু সঙ্গে সঙ্গে আবার আমাদের এই আর্টিকেল 11-এ আমাদের ফেসে গণতন্ত্রের সংজ্ঞা কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে। কি বলছে সেখানে? আমি আবার পড়ে শোনাচ্ছি। The republic shall be a democracy in which fundamental human rights and freedoms and respect for the dignity and the worth of the human person shall be guaranteed, and in which effective participation by the people through their elected representatives in administration at all levels shall be ensured. তাহলে গণতন্ত্র কিন্তু শুধু মুখের গণতন্ত্র নয়, এখানে যে গণতন্ত্রের কথা বলা হচ্ছে সেই গণতন্ত্র কি হবে, মানে বলেই দেওয়া হচ্ছে যে এই গণতন্ত্রটি হবে হচ্ছে আমাদের জনগণ কর্তৃক নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে পরিচালিত যে রাষ্ট্র, সেই রাষ্ট্রের জীবনটি হবে গণতান্ত্রিক জীবন। আমাকে কিন্তু অন্ধকারের ভিতরে কিন্তু এখানে রেখে দেওয়া হয়নি, আমাকে সঙ্গে সঙ্গে বলেও দেওয়া হচ্ছে এই যে আমরা গণতন্ত্রকে ধারণ করলাম, সেই গণতন্ত্রের রূপ প্রকৃতি কেমন হবে সেটি কিন্তু নির্ণীত হয়েছে আমার এই সংবিধানে। কিন্তু আমরা বলি যে আমাদের এই যে মালিকানা, এবং এই যে মালিকানাটা আমরা গণতন্ত্রের মাধ্যমে আমরা এটাকে ভোগ করব, এবং শুধুমাত্র এই 11তে গিয়ে কিন্তু শেষ হয়ে গেল না। আমাকে এই মালিকানাটি বুঝতে হলে আমাকে কিন্তু আবারও যেতে হবে আর্টিকেল 59-এ, যেখানে আমাদের এই স্থানীয় সরকার সম্পর্কে বলা হচ্ছে। আর্টিকেল 59-এ কি বলছে? লোকাল গভর্নমেন্ট
in every administrative unit of the republic shall be entrusted to bodies composed of persons elected in accordance with the law. আবারও অর্থাৎ স্থানীয় যে সরকার সেটিও হবে প্রতিনিধিত্বশীল একটি সরকার, সেটি হবে নির্বাচিত একটি সরকার। এবং নির্বাচন কিন্তু আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের যে নির্বাচন হয়ে গেল ইনডাইরেক্ট ইলেকশন, সেই ইনডাইরেক্ট ইলেকশন ওই ইলেকট্রাল ভোট দিয়ে কিন্তু নয়, সরাসরি জনগণ নির্বাচন করবে। আজকে আপনারা দেখছেন যে জো বাইডেন হয়তো পপুলার ভোটে অনেক এগিয়ে, কিন্তু এরপর উনি প্রেসিডেন্ট হতে পারবেন কিনা সন্দেহ আছে। কেননা হিলারি ক্লিন্টন তো পপুলার ভোটে জিতে গিয়েছিলেন, কিন্তু পপুলার ভোট বেশি পেয়েও কিন্তু তিনি প্রেসিডেন্ট হতে পারেননি, প্রেসিডেন্ট হয়েছে ডোনাল্ড ট্রাম্প। একই অবস্থা পুনরাবৃত্তি হতে পারে, কিন্তু এখানে আমাদের কি বলা আছে, কেন আমাদের বলছে নো, ও সমস্ত কুটকৌশল বাংলাদেশের জনগণ নাইনি। বাংলাদেশের জনগণ সরাসরি বলেছে যে জনগণের ভোটে নির্বাচিত হবে এবং সরাসরি জনগণের প্রতিনিধিত্ব, কোন ইলেকট্রাল কলেজ টলেজ এখানে নেই। That is the direct most, the appreciated form of democracy that you can have in the modern days. এবং সেই ব্যবস্থাটি কিন্তু গণতন্ত্রের সেই সংজ্ঞা এবং সেই প্র্যাকটিসটি কিন্তু 59 এবং 11 এর মাধ্যমে কিন্তু আমরা পেয়ে গেলাম। তারপরে দেখুন যে কথাটি আমাদের ডক্টর নাজরিন বলে গেছেন এবং যে কথাটা আমাদের অ্যাডভোকেট জিয়াউদ্দিন সাহেবও বলেছেন, আমি পুনরাবৃত্তির আগে শুধু বলবো যে আমাদের সংবিধানের দেখুন এই যে আমাদের যে পার্ট টু তে বলা হচ্ছে যে রাষ্ট্র পরিচালনার মূল নীতি, এবং পার্ট 3 তে বলা হচ্ছে মৌলিক অধিকার। আমি এই পার্ট 2 পার্ট 3 এভাবে নিয়ে না, দুটোকে সংযোজিত করে বলবো যে এটাকে আমরা বলতে পারি আমাদের সংবিধানের বিল অফ রাইটস। দিস ইজ হোয়াট ইজ আওয়ার বিল অফ রাইটস। আমাদের অধিকারের যদি কোনো তালিকা বা চার্টার বলি, সো দিস ইজ দ্য চার্টার অফ রাইটস অফ দ্য পিপল অফ বাংলাদেশ। এবং আমি কেন এটাকে এই দুটোকে সংযোজন করছি, কেননা আমাদের যাদের মানবাধিকার সম্পর্কে ন্যূনতম ধারণা আছে, আমরা জানি যে মানবাধিকার বিভিন্ন শ্রেণীতে এগুলোকে বিভক্ত করা হয়। অনেকে বলে যে এগুলো হচ্ছে নাগরিক অধিকার, রাজনৈতিক অধিকার, অর্থনৈতিক অধিকার, সামাজিক অধিকার, সাংস্কৃতিক অধিকার। এবং আমরা যদি আমাদের এই সংবিধানের দিকে তাকাই তাহলে আমরা দেখব যে আমাদের যে পার্ট 2 তে দ্বিতীয় অধ্যায়ে এখানে আছে অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক অধিকারের কথা, এবং পার্ট 3 তে বলা আছে মৌলিক অধিকারের কথা, যেটি হচ্ছে মূলত নাগরিক এবং রাজনৈতিক অধিকারের কথা। এবং এভাবে এটাকে দ্বিখণ্ডিত করে ফেলা হয়েছে। আমি কিন্তু বলবো যে এই দ্বিখণ্ডিত শুধুমাত্র আমরা কিন্তু অন্য কারণে এই দ্বিখণ্ডিত ভাব দেখছি, কিন্তু আমরা যারা মানবাধিকার সম্পর্কে ধারণা রাখি আমরা তো জানি যে মানবাধিকারকে কখনো ভাগ করা যায় না। আমরা জানি মানবাধিকারের যে বৈশিষ্ট্য রয়েছে, অন্যতম প্রধান যে চারিত্রিক বৈশিষ্ট্য মানবাধিকারের, সেটি 1 নম্বর হচ্ছে যে হিউম্যান রাইটস আর ইউনিভার্সাল। নাম্বার 2, হিউম্যান রাইটস আর ইনহেরেন্ট। এটা হচ্ছে আমার একদম আমার ভেতর সঙ্গে আমার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। দিস ইজ ইনহেরেন্ট ইন এ হিউম্যান বিইং। নাম্বার 3, হিউম্যান রাইটস আর ইনএলিয়েনেবল। আমি কখনো এটাকে পৃথক করতে অন্য কাউকে দেয়া যায় না। And number 4 is human rights are interdependent or indivisible, অবিভেদ্য, এগুলো ভাগ করা যায় না। সুতরাং এই যে আমরা বলেছি যে হিউম্যান রাইটস আর ইনডিভাইজেবল, যদি তাই সত্য হয়ে থাকে তাহলে তো আমি একদিকে অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক অধিকার এবং অন্য প্রান্তে নাগরিক এবং রাজনৈতিক অধিকারকে রাখতে পারি না। আমার সব অর্থাৎ আমি যদি রাজনৈতিক অধিকারও ভোগ করতে চাই সেখানেও কিন্তু আমার অর্থনৈতিক, সামাজিক অধিকার দরকার। এবং অর্থনৈতিক, সামাজিক অধিকার পূর্ণাঙ্গ অর্থে যদি আমি ভোগ করতে চাই তাহলে কিন্তু রাজনৈতিক এবং নাগরিক অধিকার ব্যতি রেখে কোনোভাবেই অন্য ধরনের অধিকার ভোগ করা সম্ভব নয়। এই যে এদের যে একদম আষ্টে পৃষ্ঠে এরা বেঁধে থাকে, সুতরাং আমি মনে করি যে আমাদের অন্য কোনো ব্যাখ্যাতে না গিয়ে এই পার্ট 2 এবং পার্ট 3 দুটোকে মিলে আমি যেটাকে বলছি, সো দিস ইজ আওয়ার বিল অফ রাইটস। হয়তো ওই নামে আমরা এটাকে আনিনি, কেননা এটা আমাদের সংবিধানের একদম অন্যতম প্রধান অংশ হয়ে আমরা এগুলোকে নিয়ে এসেছি, বাট nonetheless these are this is the bill of rights of the people of Bangladesh, the citizens of Bangladesh. এবং এখানে এই যে এর সঙ্গে আরেকটি মূল কথা বলি, সেটি হচ্ছে এই সংবিধানের ভেতরেই সম্ভবত আর্টিকেল 15-এ দেখুন কি মানে আমি বলতে অতি গুরুত্বপূর্ণ একটি কথা বলা হচ্ছে। দেখুন আমরা কিন্তু বলেছি কি যে আমাদের লক্ষ্যটা কি হবে, যে সমাজতন্ত্র প্রতিষ্ঠা। কোন সমাজতন্ত্র বলে দেয়া হচ্ছে আমাকে, আমাদের এখানে ডক্টর নাজরিন কিন্তু ওই নয়াচীনের, আমার দেখা নয়াচীন উনি উদাহরণ দিয়েছেন, উদ্ধৃতি দিয়েছেন বঙ্গবন্ধুর, এবং আই এম সো হ্যাপি যে উনি এই উদাহরণটা দিয়েছেন। কেননা এই চীন কিন্তু
মানে বঙ্গবন্ধু তার অসমাপ্ত আত্মজীবনীতে লিখছেন যে আমি কমিউনিস্ট নই, একদম একটু স্পষ্ট করে লিখছেন যে আমি কমিউনিস্ট নই, কিন্তু আমি চীনে যে দেখেছি সেই ব্যবস্থা ছাড়া গণমানুষের, আমার গ্রামের মানুষের, আমার দরিদ্র মানুষের মুক্তি সম্ভব নয়। এই সত্য কিন্তু বঙ্গবন্ধু উপনীত হয়েছিলেন সেই 50-এর দশকে। সুতরাং সেইখান থেকে কিন্তু আমার যে সমাজতন্ত্র, বাংলাদেশের মাটির প্রেক্ষিতে, বাংলাদেশের সোদামাটির গন্ধ নিয়ে যে সমাজতন্ত্র, সেই সমাজের মূল কথাটা কি? মূল কথা কিন্তু উনি বলছেন যে আমরা এমন একটা সমাজ বিনির্মাণ করব হুইচ উইল বি ফ্রি ফ্রম এক্সপ্লয়টেশন অফ ম্যান বাই ম্যান। মানুষ কর্তৃক মানুষের শোষণ যে সমাজে থাকবে না, এবং যেখানে মানুষ কর্তৃক মানুষের শোষণ থাকবে না, সেখানেই তো মানুষের মর্যাদা সত্যিকার অর্থে প্রতিষ্ঠিত হয়। অর্থাৎ মর্যাদা সম্পন্ন একটি রাষ্ট্র বঙ্গবন্ধু প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। মর্যাদা সম্পন্ন একটি রাষ্ট্র কল্পনা এবং স্বপ্ন দেখেছিল আমাদের 72-এর এই সংবিধান। সুতরাং এই যে আমার তাই এই সংবিধানে দেখবেন যে যখনই আমাদের এই যে ফর্মস অফ প্রপার্টি, মালিকানার যখন ভাগ করা হচ্ছে যে সম্পদের মালিকানা কি কি প্রকারের হতে পারে, দেন 1 নম্বরে কিন্তু বলছে রাষ্ট্রীয় মালিকানা, যে সম্পত্তি হবে রাষ্ট্রীয় মালিকানাধীন, অর্থাৎ রাষ্ট্র হচ্ছে মালিক। আমি প্রফেসর নোমান বা আমি অ্যাডভোকেট জিয়াউদ্দিন বা আমি ডক্টর নাজরিন, আমরা কোনো মালিক নই, কোনো মানে নট অফ দ্য মিনস অফ প্রোডাকশন। মালিককে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, অর্থাৎ আমার 7.5 কোটি বা 17 কোটি জনগণ সকলেই হচ্ছে এই সম্পত্তির মালিক। এটা কিন্তু 1 নম্বর আমার সংবিধান বলছে। 2 নম্বর বলছে কি? কোঅপারেটিভ ওনারশিপ। কোঅপারেটিভ ওনারশিপ মানে কি? যারা আমরা এই যে সংঘবদ্ধ দলবদ্ধ একটা মালিকানা সকলে মিলে, কিন্তু একদম 3 নম্বরে এসে যেটা হয়তো সেই সময় বঙ্গবন্ধুর পক্ষে না রাখাটা সম্ভব ছিল না, সেটা হচ্ছে প্রাইভেট ওনারশিপ, ব্যক্তি মালিকানা। কিন্তু ব্যক্তি মালিকানা কিন্তু 1 নম্বরে দিতে পারতেন, কিন্তু সেই ব্যক্তি মালিকানা কিন্তু আমাদের 3 নম্বরে চলে এসছে। তাহলে বুঝুন যে আমাদের 72-এর সংবিধান কি ধরনের রাষ্ট্রকে স্বপ্নে দেখেছিল, কি ধরনের রাষ্ট্রের একটা চেহারা তার সামনে হাজির হয়েছিল। যে রাষ্ট্রে মানুষের মর্যাদা থাকবে, যে রাষ্ট্রে ধনী দরিদ্র থাকবে না, যে রাষ্ট্রে এই বৈষম্য থাকবে না, এবং এই ধনীদ্র বৈষম্য করে আজকের বাংলাদেশে এই বৈষম্য তো আরো বেশি বেড়ে গেছে। 72-এ, 73-এ, 74-এ ধনী এবং দরিদ্রের মধ্যে বাংলাদেশের যে বৈষম্য ছিল, 2020-এ এসে সেই মানে আপনার বৈষম্য কিন্তু অনেক বেশি মানে আরো বেড়ে গেছে। যদিও আমরা কিন্তু দারিদ্র সীমার অনেক উপরে মানুষকে মুক্ত করতে সক্ষম হয়েছে আমাদের দেশ পরিচালনা যারা রয়েছেন। এত সত্ত্বেও বৈষম্য কিন্তু কমেনি। কিন্তু আমরা 72-এর সংবিধান কিন্তু আমাকে স্বপ্ন দেখিয়েছে যে একটা বৈষম্যহীন একটি সমাজ বিনির্মাণের স্বপ্ন। সেই স্বপ্নের কথাটা কিন্তু আমাকে মনে রাখতে হবে। Well, I'm very happy that I see the Honorable Attorney General already with us in the monitor. সুতরাং আমি জানি যে আজকে সবাই আমাদের অ্যাটর্নি জেনারেলকে শুনবার জন্য আমরা খুব অধীর আগ্রহ নিয়ে সকলে অপেক্ষা করছি। আমি খুব বেশি কথা বলবো না এখানে, আমি আর জাস্ট 2-একটা কথা বলি। সেটা হচ্ছে, দেখুন এই যে কথাটা বললাম, এর সঙ্গে কিন্তু আরেকটি জিনিস এই সংবিধানের আমি বলবো যে যেটি 72-এর সংবিধানের অন্যতম প্রধান যে অনুচ্ছেদটি, সেটি আমি কিন্তু বলবো যে Article 12 of the 1972 Constitution. Article 12-এ কি বলেছিল? Article 12-এ বলেছিল এই যে সেকুলারিজম বা ধর্ম নিরপেক্ষতার কথা বলতে গিয়ে কিভাবে ব্যাখ্যা করছে সেকুলারিজমকে। দেখুন বলছে, the principle of secularism shall be realized by the elimination of, কিভাবে ধর্ম নিরপেক্ষতা প্রতিষ্ঠিত হবে? এই যা বলছে এগুলোকে নির্মূল, কি নির্মূল করা হবে? নাম্বার 1, communalism in all its forms, সকল ধরনের সাম্প্রদায়িকতাকে আমরা নির্মূল করব সমাজ থেকে। চিন্তা করুন কি দারুণ ঘোষণা, কি বলিষ্ঠ ঘোষণা, কি স্বপ্ন দেখছে আমাদের যারা 72 সংবিধান উপহার দিচ্ছেন বঙ্গবন্ধু নেতৃত্বে। এবং বঙ্গবন্ধু সেই চিন্তা, এবং এই যে যারা তার মানে অসমাপ্ত আত্মজীবনী পড়েছেন, যারা তার এই আপনার প্রিজন ডায়েরিটা পড়েছেন, তারা এগুলো খুব ভালোভাবে বুঝতে পারবেন যে এই কথাগুলো বঙ্গবন্ধু না হয়ে পারে না, কারণ এই কথাগুলো কিন্তু তার আত্মজীবনীতে আমরা বারংবার পড়ছি যে কিভাবে এই স্বপ্নগুলো দেখেছেন। B, the granting by the state of political status in favor of any religion, কোন একটি নির্দিষ্ট ধর্মকে রাষ্ট্র কোনো আনুকূল্য প্রদান করবে না। আমি আর কথা বাড়াতে চাই না এই ব্যাপারে। আমাদের আলহাজ হোসেন মোহাম্মদ এরশাদ যা করে দিয়ে গেছেন,
সেখান থেকে এখন পর্যন্ত আমরা মুক্ত হতে পারি নাই, এবং ওখান থেকে মুক্ত হতে না পারলে এই ৭২-এর সংবিধানে ফিরে যাওয়াটা সম্ভব নয়। See, the abuse of religion for political purposes. কি সাংঘাতিক ঘোষণা ছিল! কেননা পাকিস্তানের ২৪ বছরের ইতিহাস হচ্ছে যে ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করবার ইতিহাস। পাকিস্তানের ২৪ বছরের ইতিহাস ছিল সেই ধর্মকে, বাঙালিকে নির্যাতিত, নিপীড়ন এবং পদদলিত করে রাখবার ইতিহাস। সুতরাং সেই ধর্ম রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত হবে না। বঙ্গবন্ধু, হি ওয়াজ এ ভেরি রিলিজিয়াস ম্যান, উনি ধার্মিক ছিলেন, উনি ধর্মভীরু ছিলেন, কিন্তু ধর্মকে উনি রাজনীতির হাতিয়ার হিসেবে কখনো ব্যবহার করেননি, উনি এটাকে ব্যবহার করতে চান নাই, এবং তাই উনি সংবিধানের ভিতরে উল্লেখ করে দিয়েছেন যে কোনোভাবে এটাকে ব্যবহার করা যাবে না, যার জন্য জামাত ইসলামী বা কোনো ধর্মভিত্তিক রাজনৈতিক দল ৭২, ৭৩, ৭৪, ৭৫ বাংলাদেশে সম্ভব ছিল না। দ্যাট ওয়াজ ট্রু ফিচার অফ বাংলাদেশ। এবং তারপরে কি ডি, এনি ডিসক্রিমিনেশন এগেইনস্ট অর পারসিকিউশন অফ পারসনস প্র্যাকটিসিং এ পার্টিকুলার রিলিজিয়ন, কোন একটা নির্দিষ্ট ধর্ম পালন করছে এবং তাই আমি তার বিরুদ্ধে নানা রকম বৈষম্যমূলক আচরণ রাষ্ট্র করবে না, এটা হতে দেয়া যাবে না। সুতরাং উনি কিন্তু দেখুন, মানে উনি ধর্মটাকে কি বলছেন, আমার মনে পড়ছে উনি তার আত্মজীবনীতে এক জায়গায় বলছেন উনি যে আমাদের যে সৃষ্টিকর্তা আল্লাহ হচ্ছে রাব্বুল আলামিন, রাব্বুল মুসলিমিন নন, শুধুমাত্র মুসলমানের সৃষ্টিকর্তা নন, উনি সমগ্র মানব জাতির সৃষ্টিকর্তা। যার এরকম একটা বৃহত্তর এরকম দর্শন নিয়ে যিনি ধর্মকে দেখেন, তিনি ধর্মকে তো ওই একক ছোট্ট একটা মানে গোষ্ঠীর ভিতরে বা একটা কুঠুরির ভিতরে আবদ্ধ করে দিয়ে রাজনীতি করতে পারেন না। কিন্তু আমরা পরবর্তীতে দেখেছি এই রাজনীতি নামে ধর্মের অবমাননা চলেছে, এবং তাই আমরা মনে করি যে বঙ্গবন্ধুর যে ধর্মের যে দর্শন, সেই দর্শনটা আমাদের শিখিয়ে দিয়েছে যে আমি আমার ধর্ম আমার ব্যক্তিগত জীবনে পালন করব, আমি আমার ধর্ম বিশ্বাসে আমি অটল থাকব, কিন্তু আমার এই যে সংবিধান যে আমাকে স্বাধীনতা দিচ্ছে, সেই স্বাধীনতাটি, এটা যদি বাক স্বাধীনতা, চিন্তার স্বাধীনতা, সেই স্বাধীনতা আমি এমন ভাবে কখনো ভোগ করব না যে স্বাধীনতার কারণে অন্যের ধর্মীয় অনুভূতিতে আঘাত আনতে পারে। আজকে পশ্চিমা বিশ্ব এই সামান্য ছোট্ট সামান্য এই কথাটি বুঝতে অক্ষম। আজকে আমরা দেখছি যে ইউরোপে কি হচ্ছে, কিন্তু বঙ্গবন্ধু কিন্তু বুঝেছিলেন, এবং তাই উনি বলেছিলেন যে ধর্মটা হচ্ছে একান্তই আমার ব্যক্তিগত নিজস্ব ব্যাপার, আমি ধর্ম পালন করি, কিন্তু ধর্মকে আমি রাজনৈতিক হাতিয়ার হিসেবে কখনো ব্যবহার করতে দিতে পারি না, এবং সেটি কিন্তু আমরা করেছিলাম ৭২-এর সংবিধানে। সুতরাং দেখুন যে ৭২-এর সংবিধান আমাদেরকে যেটা দিয়েছিল সেটি হচ্ছে যে, যেটাকে আমরা বলি যে একজন নাগরিকের প্রকৃত পরিচয়, একজন নাগরিকের চাওয়া পাওয়া, তার আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষার প্রতিফলন হচ্ছে ৭২-এর সংবিধান, এবং প্রকৃত অর্থেই একজন নাগরিকের যে মর্যাদা, সেই মর্যাদা সহকারে বসবাস করবার একটি অধিকার, সেটি স্বীকৃত হয়েছিল আমার এই ৭২-এর সংবিধানে। কিন্তু সেই জায়গা থেকে তাই যদি আমাদের কোনো ধরনের বিচ্যুতি হয়, সেই জায়গা থেকে যদি আমরা সরে যাই, ধর্মের কারণে যদি আমি কারো সম্পত্তি দখল করবার প্রয়াস করে থাকি, ধর্মের কারণে যদি কেউ নিজেকে মানে কুণ্ঠিত বোধ করেন এবং তিনি স্বাধীন একজন বাংলাদেশের নাগরিক হিসেবে বেঁচে থাকবার মধ্যে তার এক ধরনের ক্রিটিক্যাল মোমেন্ট যদি সৃষ্টি হয়, নো, দিস আর নট থিংস দ্যাট আর অ্যাকসেপ্টেবল ইন দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। এটা হবার কথা ছিল না, এটা হবার নয়, এবং এগুলো হচ্ছে পরিত্যাজ্য, এগুলো হচ্ছে ঘৃণ্য, যা বাংলাদেশের মতো রাষ্ট্রে কখনোই সম্ভব নয়। আমি শেষ কথাটা বলি যে বাংলাদেশের এই সংবিধান, ৭২-এর সংবিধান কিন্তু শূন্য স্থানের মধ্যে প্রণীত হয়নি। ইট ওয়াজ নট enacted and it was not prepared and formulated in a vacuum. এটার পেছনে কিন্তু শুধু ইতিহাস যে তা কিছু নয়, এর পেছনে আমাদের এই সংবিধানের আমি বলবো যে সংবিধান ইন এ সামারি ফর্ম, ইন এ প্রেসিভ ফর্ম, একদমই সংক্ষিপ্ত আকারে এই সংবিধানটা আমরা কোথায় পেয়েছিলাম? আমরা 1971 সালের 10 এপ্রিল মুজিবনগরের আমাদের যে প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স, সেই স্বাধীনতার ঘোষণাপত্রেই কিন্তু আমরা এটা পেয়েছি, এবং সেই স্বাধীনতার ঘোষণাপত্রে আমাদের স্পষ্ট করে আমাদেরকে বলে দিয়েছে যে কেন আমরা মুক্তিযুদ্ধ করছি। আমরা মুক্তিযুদ্ধ করছি ইন অর্ডার টু এনশিওর ফর দ্য পিপল অফ বাংলাদেশ ইকুয়ালিটি, সোশ্যাল জাস্টিস অ্যান্ড হিউম্যান ডিগনিটি। বাংলাদেশের নাগরিকদের জন্য
সমতা, সামাজিক ন্যায় বিচার এবং মানব সত্তার মর্যাদা প্রতিষ্ঠা করিবার লক্ষ্যে আমরা মুক্তিযুদ্ধে অবতীর্ণ হয়েছি। এবং আমি বলি যে এই যে সমতা যোগ সামাজিক ন্যায় বিচার যোগ মানব সত্তার মর্যাদা, অর্থটা হচ্ছে মানবাধিকার। সুতরাং বাংলাদেশের জন্ম হয়েছে মানবাধিকার প্রতিষ্ঠা করবার জন্য। আমাদের ৭২-এর সংবিধান সেই মানবাধিকারের একটি জলজান্ত দলিল, এবং এই দলিলটি যতদিন রয়েছে ততদিন এটাকে বুকে ধারণ করে আমি বলতে পারি যে আমার বাংলাদেশ জনগণের বাংলাদেশ, আমার বাংলাদেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ, আমার বাংলাদেশ মানবাধিকারের বাংলাদেশ। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা স্যার, এত জ্ঞানগর্ভ, বলিষ্ঠ, প্রজ্ঞাময় এবং তথ্যবহুল আলোচনার জন্য, এবং আপনার চিন্তা উদ্দীপক বক্তব্য দিয়ে আজকের আলোচনাকে সমৃদ্ধ করার জন্য। আমরা আপনার কাছে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আজকে আমাদের সাথে এই আলোচনায় যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ স্যার। অনুষ্ঠানের এই পর্যায়ে আজকের অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ, আমাদের মাঝে উপস্থিত আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, সদ্য নিয়োগপ্রাপ্ত বাংলাদেশের সম্মানিত অ্যাটর্নি জেনারেল মহোদয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি, অত্যন্ত প্রজ্ঞাবান এবং সকলের শ্রদ্ধেয় AM আমিন উদ্দিন স্যার। আমি সম্মানিত প্রধান অতিথি শ্রদ্ধেয় AM আমিন উদ্দিন স্যারকে ওনার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য বিনীতভাবে ধন্যবাদ আপনাকে। তবে আপনি আমার সম্বন্ধে যে যতগুলো বিশেষণ যোগ করছেন, আমি কিন্তু অতগুলো বিশেষণের যোগ্য নই। আমি একদম খুবই সাধারণ একজন মানুষ এবং সাধারণ আইনজীবী। আমি আমাকে আজকের এই অবস্থানে নিয়ে আসার জন্য, আজকে আমি বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল হওয়ার জন্য আমি প্রথমেই শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশের মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যিনি বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা ছিলেন, যিনি বাংলাদেশের স্বাধীনতার জন্য তিনি আজীবন সংগ্রাম করে গিয়েছিলেন, এবং যার কারণেই আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, এবং বাংলাদেশ স্বাধীন হওয়ার কারণে আমার মতো একজন সাধারণ মানুষও বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল হতে পেরেছে। এই জন্য আমি শ্রদ্ধা জানাই বঙ্গবন্ধুকে, আমি শ্রদ্ধা জানাই ৩০ লক্ষ শহীদদেরকে যাদের রক্তের বিনিময়ে আজকের এই বাংলাদেশ, আমি শ্রদ্ধা জানাই ২ লক্ষ মা বোনকে যাদের সম্ভ্রমের বিনিময়ে আজকের এই বাংলাদেশ। এছাড়া আমি শ্রদ্ধা জানাই ১৫ আগস্ট ১৯৭৫-এর শহীদ সকল শহীদদেরকে, আমি শ্রদ্ধা জানাই বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে নিহত সকল শহীদদের প্রতি। আমরা একটা খুব একটা কঠিন সময়ে, কোভিডের সময় আমরা আজকে এখানে বসে আলোচনা করছি। এই কোভিডেও আমাদের অনেক জ্ঞানী গুণী মানুষ মারা গিয়েছেন। বিশেষ করে আমি সম্মানের সাথে শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের প্রয়াত অ্যাটর্নি জেনারেল, আমার শ্রদ্ধেয় সিনিয়র জনাব মাহবুব আলম সাহেবকে, যিনি এই কোভিডের সময় অকাল প্রয়াত হয়েছেন। তিনি সহ আমি সকল প্রয়াত মানুষের আত্মার শান্তি কামনা করছি। আমাদের সংবিধানটি একটা অত্যন্ত একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে যে বাংলাদেশের স্বাধীনতার ১০ মাসের ভিতর বাংলাদেশের সংবিধানটি প্রণয়ন করা হয়েছিল। আপনারা জানেন পাকিস্তানের সংবিধান প্রণয়নের জন্য ৮টি বছর সময় লেগেছিল প্রথম, কিন্তু আমরা ১৯৭২-এর 10ই এপ্রিল প্রথম অধিবেশন বসে বাংলাদেশের গণপরিষদের প্রথম অধিবেশন বসে 11ই এপ্রিল বঙ্গবন্ধুর নেতৃত্বে একটি 34 সদস্য বিশিষ্ট একটি সংবিধান প্রণয়ন কমিটি গঠন করে দেন, এবং আমাদের যে তখন জাতীয় প্রাদেশিক পরিষদ এবং জাতীয় পরিষদের সদস্যদের নিয়ে 404 জন সদস্যদের নিয়ে আমাদের এই সাংবিধানিক ইয়েটা করা হয়, পরিষদ গঠন করা হয়। ওখানে শুধুমাত্র বাদ ছিলেন যারা 1971 সালে বাংলাদেশকে সপক্ষ পরিত্যাগ করে পাকিস্তানের সাথে যারা যোগ দিয়েছিলেন, তারা বাদ দিয়ে সকলে সদস্য নির্বাচিত হন। এবং সেই যে কমিটি করে দেওয়া হয়েছিল সংসদ থেকে 34 সদস্য বিশিষ্ট, সেই কমিটি 12ই অক্টোবর 1972 সালে সাংবিধানিক বিলটি সংসদের সামনে পেশ করেন। সেই বিল নিয়ে বিভিন্ন আলাপ আলোচনার মাধ্যমে এটা 4 নভেম্বর সংবিধান বিল পাশ করা হয় জাতীয় সংসদে, এবং 4 নভেম্বরই ছিল এই বিল পাশের দিন, এবং এই বিল পাশ করার পর সেইটাকে কার্যকর করা হয় 1972 সালে 16ই ডিসেম্বর। আপনারা জানেন সেদিন বঙ্গবন্ধু বলেছিলেন যে আমি এমন একটি দিন এটাকে কার্যকর করতে চাই যেদিন পাকিস্তানিরা আমাদের কাছে পরাজয়ের স্বীকার করেছিল, যেদিন আমাদের কাছে আত্মসমর্পণ করেছিল মুক্তি বাহিনীর কাছে এবং মিত্র বাহিনীর কাছে, সেদিনকে আমরা স্মরণ করার জন্য, আজীবন স্মরণ করার জন্য 1972 সালের 16ই ডিসেম্বর থেকে বাংলাদেশের সংবিধানটাকে কার্যকর করা হয়। বাংলাদেশের সংবিধান সম্বন্ধে আমি শুনছিলাম
জনাব মিজানুর রহমান স্যারের কাছ থেকে। জনাব মিজানুর রহমান কিন্তু আইনের একজন শিক্ষক, তার কথা শোনা সত্যি একটা মাধুর্যপূর্ণ বিষয়। মনে হয় যে আমরা একটা গল্প শুনছি, কিন্তু তার এই গল্পের মাধ্যমে তিনি বাংলাদেশকে যেভাবে তিনি তার বক্তব্যটা যেভাবে তুলে ধরেন সবার হৃদয়গ্রাহী হয়, সবাই শুনতে ভালো লাগে এবং মনে রাখার মতো বিষয় হয়। উনি যেটা বলছেন বাংলাদেশ সংবিধানের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে বাংলাদেশ সংবিধানের প্রস্তাবনাটা। আমার জানা মতে পৃথিবীর 2টা সংবিধানে এই প্রস্তাবনা রয়েছে, বাংলাদেশ এবং আমেরিকা, অন্য দেশগুলো নাই। জনাব মিজানুর রহমান যথার্থই বলেছেন বাংলাদেশের সংবিধানের প্রস্তাবনাটা পড়লেই বোঝা যায় আর্টিকেল 7 কেন হলো। বাংলাদেশের সংবিধানের প্রস্তাবনাটা বোঝা যায় কেন আমরা বলি জনগণ ক্ষমতার মালিক, কেন আমরা বলি এই দেশের মালিক জনগণ। এই প্রস্তাবনাতে বলছে আমরা জনগণ যুদ্ধ করেছি। এই প্রস্তাবনাতে বঙ্গবন্ধু যে আমরা স্বৈরশাসকের বিরুদ্ধে আমরা যে কেন এই সংবিধানটাকে 72-এর মুক্তিযুদ্ধের চেতনার পরিস্ফুটন বলি, তার কারণ হচ্ছে এই সংবিধানেই বর্ণিত আছে। আপনি দেখেন আমাদের সংবিধানে আমাদের কতগুলো মৌলিক নীতি রয়ে গেছে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে। আমাদের তো ফান্ডামেন্টাল রাইট গুলো তো রয়ে গেছেই, ওটা 26 থেকে আরম্ভ হলো। তার আগের গুলো আপনারা দেখেন 8 থেকে যেগুলো হচ্ছে আমাদের রাষ্ট্র পরিচালনার মৌলিক নীতি। এই মৌলিক নীতি সম্বন্ধে বলতে যায় ডক্টর মিজানুর রহমান বলছেন 12-এর কথা বললেন, ইয়ের কথা বললেন। আমি আরো একটা বলি। আজকে আমরা যে বলি বিনা পয়সায় পড়ালেখা করাচ্ছেন আজকে মাননীয় প্রধানমন্ত্রী, বর্তমান প্রধানমন্ত্রী যে বাংলাদেশের ছেলে মেয়েদেরকে যে পড়ালেখার একটা পর্যায় পর্যন্ত কোনো পড়ালেখা করতে কারো কোনো খরচ লাগছে না। তার কারণ দেখেন 1972 সালে বঙ্গবন্ধু কিন্তু আমাদের সংবিধানে এটা সন্নিবেশিত করে গেছিলেন। আপনাকে আমি দেখাচ্ছি, দেখেন 17 আর্টিকেলটা দেখেন আমাদের সংবিধানের। রাষ্ট্র একই পদ্ধতির গণমুখী ও সার্বজনীন শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য এবং আইনের দ্বারা নির্ধারিত স্তর পর্যন্ত সকল বালক বালিকা অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষাদানের জন্য। আমাদের দেশে অবৈতনিক শিক্ষা বঙ্গবন্ধু বুঝেছিলেন শিক্ষাই হচ্ছে জাতির মেরুদণ্ড, এবং সেই শিক্ষা ব্যবস্থাকে অবৈতনিক করার জন্য সেই 72 সালে উনি যে স্বপ্ন দেখেছিলেন সেটা কিন্তু আমাদের সংবিধানে সন্নিবেশিত করেছিলেন। বঙ্গবন্ধু আরো কতগুলো আমি দেখেন আপনি মূল নীতিগুলো দেখেন। অধিকার ও কর্তব্য, সংবিধানটা হচ্ছে কি মানুষকে যেমন অধিকার দেয় তেমনি আপনার কর্তব্যকেও নির্ধারণ করে। সংবিধানটা এই কারণেই একটা কি বলবো আমি, একটা বিশেষ একটা মৌলিক একটা বিষয় যেখানে অধিকার এবং কর্তব্য দুটোই থাকে। আমার কি অধিকার আছে, আমার কি কর্তব্য আছে। আমি শুধু অধিকার ভোগ করব, কর্তব্য পালন করব তা হয় না। তাই দুটোর সামঞ্জস্য কিন্তু আমাদের এই সংবিধানে আছে। আপনি দেখেন সরকারি কর্মচারীদেরকে আমরা যে বলি রাষ্ট্রের যে ওনারা কাজ করে যাবেন, আমাদের আর্টিকেল 21 একটু কাইন্ডলি দেখবেন সবাই, একদম পরিষ্কার ভাবে সংবিধান ও আইন দ্বারা আইন মান্য করা, শৃঙ্খলা রক্ষা করা, নাগরিক দায়িত্ব পালন করা, জাতীয় সম্পত্তি রক্ষা করা প্রত্যেক নাগরিকের কর্তব্য, এটা আমাদের কর্তব্য। আর সকল সময়, আর সরকারি কর্মচারী বলছেন সকল সময় জনগণের সেবা করিবার চেষ্টা করা প্রজাতন্ত্রে কর্মনিযুক্ত প্রত্যেক ব্যক্তির কর্তব্য। প্রজাতন্ত্রের প্রত্যেক ব্যক্তি যে আমরা বলি ওনারা প্রজাতন্ত্রের কর্মচারী বা প্রজাতন্ত্রের ওনারা সেবক, তার কারণ কি এই সংবিধানে ওনাদেরকে বলে দেওয়া হয়েছে, স্পষ্ট করা হয়েছে। আর্টিকেল 21-এর সাব আর্টিকেল 2-তে দেখেন স্পষ্ট করে বলা হলো সকল সময় জনগণের সেবা করিবার চেষ্টা করা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রত্যেক ব্যক্তির কর্তব্য। আরেকটা ইউনিক বিষয় দেখেন, আমরা যে আজকে বলি মাজদার হোসেন মামলা, অমুক মামলা, এই যে বিচার বিভাগ এবং প্রশাসনকে যে উনি যে আলাদা করে রেখেছেন, উনি তো উনার বঙ্গবন্ধুর বাংলাদেশকে স্বাধীন করতে যেয়ে উনি তো আজীবন সংগ্রাম করেছেন। উনি তার জীবনের অধিকাংশ সময় জেলে কাটিয়েছেন। উনি জানেন যে প্রশাসন এবং বিচার বিভাগকে আলাদা না করার যে কষ্ট কি হয়, দোষ কি হয় সেটা জানেন। এবং উনি দেখেন লেখে গিয়েছেন সেই আমাদের সংবিধানের 22 অনুচ্ছেদে আছে রাষ্ট্রের নির্বাহী অঙ্গসমূহ হইতে বিচার বিভাগের পৃথক করে রাষ্ট্র নিশ্চিত করিবে। রাষ্ট্রকে দায়িত্ব দেওয়া হয়েছে, যার ফলে আর্টিকেল 116, আর্টিকেল 111 এগুলো কেন করা হলো, এই যে মূল নীতিতে এখানে বলে দেওয়া হলো। তারপর আমাদের যে মৌলিক অধিকারগুলোর কথা বলছিলেন, আমি মিজানুর রহমান স্যারের কথাগুলো শুনছিলাম, আমি জনাব জিয়াউদ্দিন সাহেবের কথা শুনছিলাম। আমাদের যে মৌলিক অধিকারগুলো, আমাদের শুধু মৌলিক অধিকার বর্ণনা করা হয় নাই, এই অধিকার প্রয়োগের ব্যবস্থা করে রাখা হয়েছে। কোনটা মৌলিক অধিকারটা কোথায় প্রয়োগ করা হবে সেটাও বলে দেওয়া হয়েছে। আমাদের দেখেন সংবিধানে 102-এ শুধুমাত্র মৌলিক অধিকারের জন্য আমরা 101-এ যেতে পারি, 102-এর সাব আর্টিকেল 1-এ, আর আমাদের এমনি যে লিগাল রাইটের জন্য আমরা 102 সাব আর্টিকেল 2-তে যাব। মৌলিক অধিকারটা কিন্তু আমাদের একটা বিশেষ বৈশিষ্ট্য। আমাদের মৌলিক অধিকার কি কি রয়ে গেছে? আমার জীবন ধারণের অধিকার আছে, আমার ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে, আমার দ্রুত বিচার পাওয়ার অধিকার আছে,
প্রকাশ্যে বিচার পাওয়ার অধিকার আছে। অর্থাৎ আমাদের মৌলিক অধিকারগুলো দেখেন কিভাবে করা হয়েছে। আমাদের প্রত্যেক নাগরিকের ন্যায় বিচার সুনিশ্চিত করার অধিকার আছে। আর্টিকেল 31 দেখেন, আর্টিকেল 27 দেখেন, আপনি সবাইকে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে সমানভাবে দেখতে হবে। আমাদের দেশে কোনো ধর্মীয় কারণে, বর্ণগত কারণে, অন্য কোনো কারণে কারো কোনোভাবেই অসামঞ্জস্যপূর্ণ ব্যবহার করা যাবে না। প্রত্যেকের সমান অধিকার আছে, সমানভাবে। এই দেশের মালিক মিজানুর রহমান সাহেব যেটা বলছিলেন, ডক্টর মিজানুর রহমান স্যার যেটা বলছিলেন যে এই দেশের মালিক জনগণ, আর্টিকেল 7 অনুযায়ী, এবং সেই জনগণ কিন্তু সকলে সমান হবে। এখানে কোনো ধরনের পার্থক্য করা যাবে না। যখন একই একটা কাজের জন্য একই সমান যোগ্যতা সম্পন্ন মানুষের কিন্তু সমান অধিকার থাকবে। আমাদের আর্টিকেল দেখেন, আমি বলি দেখেন যে আপনি দেখেন আপনার বাক স্বাধীনতার অধিকার, জীবন ধারণের অধিকার, সম্পত্তির অধিকার। আমাদের সংবিধানে আপনার চিকিৎসা লাভ যে করবেন সেটা আপনার জীবন ধারণের অধিকারের সাথে চিকিৎসার অধিকারটা চলে আসে। আপনারা জানেন যে আমাদের দেশে চিকিৎসার উপর ভ্যাট করা হয়েছিল, আরোপ করা হয়েছিল, কিন্তু সেটা কিন্তু সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ এবং অ্যাপেলেট ডিভিশন এটাকে করছে, বলছে না এটা হবে না। কারণ মানুষের মৌলিক অধিকার হচ্ছে তার জীবন ধারণের অধিকার, জীবন ধারণ হচ্ছে তার চিকিৎসা লাভ, তার অঙ্গাঙ্গিভাবে জড়িত। সেই কারণে কিন্তু এই বলছেন যে যেহেতু এটা তার মৌলিক অধিকার, এখানে কোনোভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না ভ্যাট আরোপ করে। আমাদের সংবিধানটা এত সুচারুরূপে, এত সুন্দরভাবে 1972 সালে বঙ্গবন্ধুর নেতৃত্বে তৎকালীন গণপরিষদ যে প্রণয়ন করেছিলেন, পাশ করেছিলেন, সেই সংবিধানটা যদি কাটাছাড়া করা না হতো, পৃথিবীতে আজকের আমি বলতে পারি এই সময় দাঁড়িয়ে শ্রেষ্ঠতম সংবিধান হতো আমাদের সংবিধানটা। কিন্তু আমাদের দুর্ভাগ্য, বঙ্গবন্ধুকে হত্যার পর বিভিন্নভাবে সামরিক জান্তারা এই সংবিধানটাকে কাটাছেড়া করে নিজের ইচ্ছা মতো মনের মাধুরী মিশিয়ে একটি আদেশ দিয়ে তারা পরিবর্তন করেছে। দেখেন, এই সংবিধান রচনা করেছেন 34 জন মানুষ, এই সংবিধান প্রণয়ন করেছিলেন 34 জন মানুষ। একটা বিল প্রস্তাবনা নিয়ে এসেছিলেন, 400 অধিক সদস্য এটা নিয়ে আলোচনা করে এই সংবিধানটাকে প্রণয়ন করেন, পাশ করেন। দুর্ভাগ্য হচ্ছে সেই সংবিধানটাকে একটি সামরিক ফরমান দিয়ে বিভিন্ন সময় কাটাছেড়া করে বাদ দিয়ে দেওয়া হলো। একজন ব্যক্তির একটা ইচ্ছা অনিচ্ছা এই সংবিধানে ঢুকে গেল। আপনারা দেখেন, মৌলিক নীতিকে পরিবর্তন করা হলো। ধর্মীয় যে আমরা আজকে থেকে অসহিষ্ণুতা, এটা কিন্তু আমরা 72 থেকে সরে যাওয়ার কারণেই কিছু হয়েছে। আমাদের 72 সংবিধান, বঙ্গবন্ধুর যে সংবিধান, সেই সংবিধানে যেভাবে আর্টিকেল 12 যেটা বলছিলেন ডক্টর মিজানুর রহমান সাহেব, আপনারা দেখেন সেটাতে আমরা সরে যাওয়া কিন্তু আমাদের আজকের এই বাংলাদেশের এই কষ্টের কারণ। অন্য পৃথিবীর অন্য কি দেশ করলো সেটা আমরা জানি না, কিন্তু বাংলাদেশের মানুষ বঙ্গবন্ধু যেইভাবে স্বপ্ন দেখেছিলেন, যেইভাবে স্বপ্ন দেখিয়েছিলেন, যেভাবে তিনি 1972 এই সংবিধান সংযোজন করেছিলেন, সৃজন করেছিলেন, তা বাংলাদেশের মানুষের পক্ষে যেই আমাদের সদস্যরা সেই সংবিধানে কিন্তু স্পষ্ট করে মানুষের অধিকার, নাগরিকের অধিকার, ধর্ম পালনের অধিকার কিন্তু বিধৃত করা ছিল। আমাদের দেশে, অন্য দেশে অনেক কিছু হতে পারে, কিন্তু আমাদের দেশে এগুলো হবে না। আমাদের কোনো ধর্মস্থানকে কেউ অপবিত্র করতে পারবেন না। আমাদের দেশে কোনো মানুষকে ধর্মীয় কারণে কেউ কারো অবহেলা করতে পারবেন না, কোনো ধরনের অসামঞ্জস্য ব্যবহার করতে পারবেন না, যেটা আমাদের সংবিধানে ছিল না। এবং আমাদের দেখেন, আমাদের এই সংবিধানের কতগুলো বৈশিষ্ট্য হচ্ছে যে কিছু একটা ডিপার্চার হলেই কিন্তু আমরা সুপ্রিম কোর্টে যাচ্ছি, আমরা সুপ্রিম কোর্টে যে মামলা করছি, এবং আমাদের যে আর্টিকেল 44 আছে ওইখানে বলা হচ্ছে যে আমরা যদি কোনো ধরনের 44 সম্পত্তির অধিকার, আর্টিকেল 47 অনুযায়ী আমরা এটা সুপ্রিম কোর্টের মাধ্যমে এটা প্রয়োগ করাতে পারি। আমাদের মৌলিক অধিকারগুলো কিভাবে প্রয়োগ করবো সেটারও কিন্তু বর্ণনা দেওয়া আছে সংবিধানে। অর্থাৎ এটা একটা ইউনিক সংবিধান। এই সংবিধানের প্রত্যেকটা, যা আমার ডক্টর মিজান যেটা বলছিলেন যে এটার মণি মাণিক্য গ্রহ নক্ষত্রগুলো এই সংবিধানে রয়ে গেছে। আপনি যেমন আমাদের যে সাধারণ মানুষ, গ্রামের মানুষ, তারা কিভাবে বিচার পাবে সেটা তারা কিভাবে পরিচালিত হবে, স্থানীয় সরকার কিভাবে, আর্টিকেল 59 অনুযায়ী তারা তাদের দ্বারা পরিচালিত হবে। রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে, জনগণের ভোটে, এবং যারা পরিচালনা করবেন তারা হচ্ছে জনগণের প্রতিনিধি। অর্থাৎ জনগণের মাধ্যমে, জনগণ কিন্তু তাদের প্রতিনিধির মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করছে। এবং এই জনপ্রতিনিধিদের সবচেয়ে বড় দায়বদ্ধতার জায়গা হচ্ছে জনগণ।
তারা জানে যদি তারা কোনো ধরনের একটা কিছু করে আবার নেক্সট ভোটে গেলে তারা কিন্তু প্রতিফল পেয়ে যাবে। বঙ্গবন্ধু প্রতিটি বিষয়ে ৭২-এর সংবিধানে আমাদের তৎকালীন সংবিধানে, আমিও ওনার সবার মতো বলতে এটা ৭২-এর সংবিধানের কথা বলছি, আমি কিন্তু কাটাছাড়া সংবিধানের কথা বলছি না, আমি বলছি ৭২-এর সংবিধানের কথাটা। এই ৭২-এর সংবিধানের প্রতিটা বিষয়ে সুদূর প্রসারী চিন্তা ভাবনার ফসল। একটি জাতি, একটি রাষ্ট্র যেভাবে স্বাধীন হলো, যেভাবে তারা সংগ্রাম করলো, সেই সংগ্রামের প্রতিফলন কিন্তু এই ৭২-এর সংবিধান। ৭২-এর সংবিধান আমাদের জাতি সত্তার একটা পরিচয়। আমরা যে সেকুলার জাতি বলি, আমরা যে বলি আমরা মানব দরদি জাতি, আমরা যে কথাগুলো বলছি সেই কথাগুলোর সম্পূর্ণ প্রতিফলন আপনারা দেখবেন এই ৭২-এর সংবিধান। আজকে আমরা এই ৭২-এর সংবিধান থেকে সরে আসার কারণেই, এই কাটাছাড়ার কারণেই আজকে বাংলাদেশে অনেক বাংলাদেশের মানুষকে এই বিভিন্ন সময়ে, বিগত সময়গুলো অনেক দুর্ভোগ পোহাতে হয়েছে। আশা করছি ইনশাল্লাহ আমরা হয়তো আবারও ফিরে যাব, যতটুকু সম্ভব আমরা ৭২-এর সংবিধানেই ফিরে যাব। কারণ ৭২-এর সংবিধান হচ্ছে বাংলাদেশের মূল নীতি বলেন, বাংলাদেশ পরিচালনার কথা বলেন, ৭১-এর চেতনার কথা বলেন, মুক্তিযুদ্ধের কথা বলেন, মন্ত্রের কথা বলেন, সবকিছু কিন্তু আমাদের এই ৭২-এর সংবিধান। সেই ৭২-এর সংবিধানটা আমাদের একটা জাতির জীবনে একটা শ্রেষ্ঠতম একটা আইন, এবং এটা সর্বোচ্চ আইন নাই বলে শ্রেষ্ঠতম আইন, এবং এটা পৃথিবীতে একটা অন্যতম অনন্য বৈশিষ্ট্য সম্পূর্ণ আইন। তাই আমি আজকে আপনারা আমার জন্য অপেক্ষা করেছেন। আমি আসার পথে আমি রাস্তায় একটু আটকে গিয়েছিলাম। আমি ইনফ্যাক্ট আমাদের সুপ্রিম কোর্টে একটা আমাদের ছিল, মিটিং ছিল, ওটা শেষ হতে হতে ৭টা বেজে গেছে। ওইখান থেকে আমি আরেকটা বাসায় গিয়েছিলাম। আমাদের প্রয়াত অ্যাটর্নি জেনারেল সাহেব, ওনার শুক্রবার দিন মিলাদ হবে, এই ব্যাপারে ওনাদের পরিবারের সাথে আলাপ করতে গিয়েছিলাম, তারপর আমি আসছি। এই জন্য আমার একটু দেরি হয়ে গেছে আপনাদের। আমি শুনছি কিন্তু আমি আপনাদের সাথে আমার ছবি দেখতে পারি নাই, কারণ যেহেতু গাড়িতে ছিলাম। তো আমি এই জন্য দুঃখিত। তো আমি আপনাদের এই সুন্দর প্রোগ্রামটা আমি অসম্ভব কৃতার্থ যে আমাকে আপনারা এখানে ইনভাইট করেছেন, এবং জ্ঞানী গুণী মানুষদের সাথে, আপনারা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, আপনারা মানুষকে শিক্ষা দেন, আপনাদের কাছ থেকে আমরা অনেক কিছু শিখি। আমি আশা করব আপনাদের সাথে আমি আরো যোগদান করতে পারবো, আপনাদের সাথে আরো যোগাযোগ করবো আমি, এবং আপনাদের কাছ থেকে আমরা অনেক কিছু শেখার চেষ্টা করব। আমরা চেষ্টা করব আপনাদের সাথে আমরা মত বিনিময় করে আমরা প্র্যাকটিক্যালি আইন প্রয়োগ করতে যাই, আইনের প্রয়োগের সাথে আমরা কি ধরনের সমস্যার সম্মুখীন হই বা কি ধরনের হয়, এইসব ডিসকাশনের মাধ্যমে আমরা আরো উৎকর্ষতা সাধনের চেষ্টা করব। আপনাদের সবাইকে ধন্যবাদ। আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা স্যার, আপনার দুটিময় উপস্থিতি এবং সমৃদ্ধ বক্তব্য দিয়ে আজকের এই সংবিধান দিবস আলাপ অনুষ্ঠানকে অর্থবহ করে তোলার জন্য। আমরা অত্যন্ত আনন্দিত আজ আপনাকে আমাদের মাঝে পেয়ে এবং আপনার মূল্যবান বক্তব্য শোনার সুযোগ পেয়ে। অসংখ্য ধন্যবাদ স্যার, আপনার অত্যন্ত ব্যস্ত সময়ের মাঝখানেও আমাদের সাথে আজকে যুক্ত হওয়ার জন্য। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। অনুষ্ঠানের এই পর্যায়ে আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সম্মানিত ডিন এবং নিক্স বাংলাদেশের সম্মানিত উপদেষ্টা প্রফেসর ABM আবু নোমান স্যারকে সমাপনী বক্তব্য প্রদানের মাধ্যমে আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করার জন্য বিনীতভাবে আহ্বান করছি, এবং সঞ্চালক হিসেবে আমি মোহাম্মদ মামুন সকলকে কৃতজ্ঞতা জানিয়ে সকলের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি। সমাপনী বক্তব্য রাখার জন্য বিনীতভাবে আহ্বান করছি আজকের অনুষ্ঠানের সভাপতি প্রফেসর আবু নোমান স্যার। ধন্যবাদ মামুন। আমি শুরুতেই আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল এবং সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি AM আমিনউদ্দিন মহোদয়কে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। উনি আমাদের সাথে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমার শিক্ষাগুরু, আমার মেন্টর, এবং বাংলাদেশে মানবাধিকারকে যারা প্রায়োগিক শিক্ষার দিক থেকে যিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন, শুধু বাংলাদেশে নয়, এই সাউথ এশিয়াতে, সেই আমার প্রিয় শিক্ষাগুরু প্রফেসর ডক্টর মিজানুর রহমান স্যার আছেন। আরেকজন প্রিয় মানুষ আমাদের প্রধান অতিথির হয়তো শোনা সম্ভবপর হয়নি, আমাদের প্রিয় ডক্টর নাজনীন কাউসার চৌধুরী আপা। উনি বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব হিসাবে দায়িত্বরত আছেন, বর্তমানে বাংলাদেশ চা বোর্ডের সম্মানিত সদস্য হিসাবে আছেন, যিনি উচ্চশিক্ষা করেছেন এবং একই সাথে নারী অধিকার নিয়ে কথা বলেছেন, আমাদের সংবিধানের যে ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ স্টেট পলিসি নিয়ে। ওনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের সাথে বিশেষ অতিথি হিসাবে উনি যুক্ত হয়েছেন। আছেন আরেকজন প্রিয় ব্যক্তি, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক আমাদের প্রিয় অ্যাডভোকেট জিয়াউদ্দিন ভাই।
আমরা আসলে এই যে নীলস আজকে যে অনুষ্ঠানের আয়োজন করেছে নেটওয়ার্ক ফর ইন্টারন্যাশনাল ল স্টুডেন্টস, এটা মিজান স্যার জানে, আপনারা অনেকেই জানেন, আজকে আমাদের অ্যাটর্নি জেনারেল মহোদয় জানো, এটা কিন্তু ছাত্রছাত্রীদের একটা সংগঠন। বিশ্বের প্রায় 29টি দেশে ইনক্লুডিং আপনার ইউএসএ, ইউকে সহ 29টি দেশে এই ইন্টারন্যাশনাল ল স্টুডেন্ট নেটওয়ার্ক কিন্তু আপনার বিদ্যমান। এবং আমাদের বাংলাদেশে খুব অল্প সময়ের মাঝখানে তারা কিন্তু এমন সব অনুষ্ঠান করেছে যে আসলে নেটওয়ার্ক বলতে সত্যিকারের নেটওয়ার্ক। এবং তারা যখন আসলে প্রস্তাব নিয়ে আসলো, স্যার আমরা 4ঠা নভেম্বর পালন করতে চাই, আমি আইনের শিক্ষক হলে হঠাৎ করে একটু ধাক্কা খেলাম যে 4ঠা নভেম্বর কি। আমাদের অনেকগুলি দিবস আমরা জানি, কিন্তু 4ঠা নভেম্বর এই দিবসটি আমাদের জনগণ, আইনের ছাত্রছাত্রীরাই জানে না। এই 4ঠা নভেম্বর হচ্ছে সে আমাদের প্রিয় দিন, যেই দিন আমি বলেছিলাম যে এদেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করেছিল, বঙ্গবন্ধু কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করেছিল, যেটি আমাদের প্রধান অতিথি বলেছিল। কারণ বঙ্গবন্ধু আসার পর সে 10ই জানুয়ারি এসে 11ই জানুয়ারি প্রথম যে কাজটি করেছেন, যে সেটি হচ্ছে এই রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে মুক্তিযুদ্ধের চেতনার উপর ভিত্তি করে একটি গণতান্ত্রিক, গণমুখী এবং অধিকার ভিত্তিক সংবিধান প্রণয়ন করা। সেই প্রিয় দিনটি হচ্ছে আমাদের 4ঠা নভেম্বর, যেদিন গণপরিষদে আমাদের 1972 সালের সংবিধান গৃহীত হয়েছিল। এবং আমাদের প্রধান অতিথি ঠিকই বলেছেন যে বঙ্গবন্ধু বলেছিল যে আমরা আমাদের সংবিধান কার্যকর করার দিনটিকে স্মরণীয় করে রাখবো। সেটি হচ্ছে আমাদের বিজয়ের প্রথম বছর পূর্তিতে 1972 সালের 16ই ডিসেম্বর। আমি আসলে সংবিধান নিয়ে আলোচনা করব না, 1 ঘন্টার অনুষ্ঠান, আমি দেখছিলাম যে 1 ঘন্টা আসলে 20 মিনিট। চমৎকার ভাবে ওয়ান্ডারফুল প্যানেল, যেখানে আমরা আমাদের বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তাকে পেয়েছি এবং যিনি সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে আমরা দেখেছি যে বিভিন্ন ক্ষেত্রে মানুষের অধিকার আদায়ের জন্য কথা বলেছেন। আমরা পেয়েছি আমাদের মিজান স্যারকে, উনি যখন হিউম্যান রাইটস কমিশনের চেয়ারম্যান ছিল তখন আসলে বোঝা যেত যে বাংলাদেশে হিউম্যান রাইটস কমিশন নামে একটি প্রতিষ্ঠান রয়েছে। সেই লোক যখন, সেই মানুষ যখন আপনার এই সংবিধান নিয়ে কথা বলেছে, আমরা আসলে মনে হচ্ছে যে সেই 1971 সালের সংবিধান প্রণয়নের দিনগুলিতে আমি ফিরে গেছি। আসলে সেই দরদ দিয়ে কথা বলা, যে দরদ দিয়ে কথা বলতেন আমাদের জাতির জনক, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। উনি তো আসলে বলেছিলেন যে এই সংবিধান এটি আমাদের দেশের জনগণের ভালোবাসার, আশা আকাঙ্ক্ষার বিমূর্ত প্রতীক হয়ে থাকবে। আমি আসলে কমেন্টগুলি দেখছিলাম, আমাদের প্রিয় ছাত্রছাত্রীরা কমেন্ট করছে যে এই সারা বছর সংবিধানের ক্লাস করে যা শিখতে পারেনি, আজকে মনে হয় বিদগ্ধ লোকজনের আলোচনা থেকে সেগুলি আমরা জানতে পেরেছি। আমি আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই। এবং আমিও সেটা মনে করি যে ঘুরে ফিরে সেই বঙ্গবন্ধুর 72-এর সংবিধানেই কিন্তু আমাদের ফিরে যেতে হবে, আমাদের আশা ভরসার জায়গা। যেটি আমাদের মিজান স্যার বলেছিল যে এটি কিন্তু শূন্য থেকে আমরা পাইনি, আমাদের একটি লিঙ্ক আছে। সবাই মনে করে, অধিকাংশের ধারণা যে 1972 সালে যে সংবিধান, এর আগে মনে হয় কোনো সংবিধান ছিল না। সেটি নয়, আমাদের যে স্বাধীনতার ঘোষণাপত্র, সেই স্বাধীনতার ঘোষণাপত্র কিন্তু আমাদের সংবিধানের অংশ। এবং পৃথিবীতে যে কয়েকটি জাতি ঘোষণা দিয়ে যুদ্ধ করেছে তার ভিতর বাংলাদেশ অন্যতম। আমাদের স্বাধীনতার ঘোষণাপত্র যদি আমরা পড়ি তাহলে আমরা বুঝবো যে আমরা কেন যুদ্ধ করেছি। আমরা যদি আমেরিকার স্বাধীনতার ঘোষণাপত্র পড়ি, কিছুটা মিল আমি খুঁজে পাই। কারণ এই ঘোষণাপত্রের মধ্যে মিল হচ্ছে যে আমরা অন্যায্য, আমরা অন্যায়, আমরা অধিকার হরণের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করেছি, যেটি মিজান স্যার বলেছে। এই জন্যই আমরা বলি যে 1972 সালের 16ই ডিসেম্বরের আগ পর্যন্ত আমাদের স্বাধীনতার ঘোষণাপত্র ছিল আমাদের অন্তর্বর্তীকালীন সংবিধান। এই জন্যই বলি যে বঙ্গবন্ধু শুধু আমাদেরকে একটি স্বাধীন দেশ দেয়নি, একটি লাল সবুজের পতাকা আমাদের উপহার দেয়নি, আমাদের এমন একটি সংবিধান উপহার দিয়েছিল যে সংবিধান আমাদের মুক্তিযুদ্ধের চেতনার উপর ভিত্তি করে রচিত হয়েছে। যে সংবিধান আমাদের একটি গণতান্ত্রিক, একটি সাম্য, একটি শোষণহীন সমাজের স্বপ্ন দেখিয়েছিল। তাই আজকে এই 4ঠা নভেম্বর আমার মনে হয় যে এটা আমরা লাইভ প্রচার করছি, অনেকে দেখছেন। আমরা মনে করি যে এই 4ঠা নভেম্বর যে সংবিধান গৃহীতর যে দিন, আমাদের যে সংবিধান দিবস, এটিকে আমাদের স্মরণ রাখতে হবে। এবং যেটি আমাদের প্রধান অতিথি বলেছেন, আমাদের মিজান স্যার বলেছেন, আমাদের দুজন বিশেষ অতিথি বলেছেন, এই 72-এর সংবিধানে ফিরে না গিয়ে আমাদের কোনো উপায় নেই। এবং আমরা কিন্তু আসলে ধীরে ধীরে এখন তো আমাদের মূল আশা ভরসার জায়গা হচ্ছে যে আমরা বলি যে ওই আমাদের গ্রাম অঞ্চলে একটি কথা আছে। আমি কিছুটা সুযোগ হয়েছিল, আমি যখন উচ্চশিক্ষা করতে গিয়েছিলাম পোস্ট কনফ্লিক্ট জাস্টিস নিয়ে আমি কাজ করেছি, মিজান স্যার জানেন।
এবং সারা বিশ্ব এই আমাদের 1971 সালে যে হয়েছে, আপনি যদি 30 লক্ষ লোককে যদি আপনার 270 দিয়ে ভাগ করেন, আপনি দেখবেন প্রতিদিন গড়ে 11,500 থেকে 12,000 লোককে, নিরপরাধ লোককে এই পাকিস্তানিরা হত্যা করেছে। এই ইতিহাস দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এটা কিন্তু প্রথম, কিন্তু বিশ্ববাসী জানে না। এবং আমরা বলি যে এই 4 দশক ধরে আমরা এই যে একটা অন্যায় হয়েছে, চরম অন্যায়, এবং আইন করা হয়েছে ইনডেমনিটি আপনার, যে এই চরমতম অন্যায়ের বিরুদ্ধে আমরা কোনো কথা বলতে পারবো না। আমাদের খুব কষ্ট হয় আপনার। বঙ্গবন্ধু তো বলেছিল 1972 সালে 10 জানুয়ারি, সে আবেগময় ভাষা, উনি তো আসলে খুব আবেগী মানুষ। উনি বলেছিল যে কবিগুরু, তুমি বলেছিলে যে 7 কোটি সন্তানের হেমুগ্ধ জননী, রেখেছো বাঙালি করে মানুষ করনি। আজকে তুমি দেখে যাও আমার জনগণ, আমার বাঙালি মানুষ হয়েছে, আমরা বাংলাকে স্বাধীন করেছি, আমরা একটি স্বাধীন মানচিত্র পেয়েছি, আমরা একটি পতাকা পেয়েছি। কিন্তু আমরা কি দেখলাম? আমরা তো 75-এ আবার বললাম যে আমরা মানুষ হইনি। আমরা আমাদের সেই মানুষ যে আমাদেরকে শুধু স্বাধীনতা দেয়নি, আমাদেরকে স্বাধীনভাবে বেঁচে থাকার স্বপ্ন দেখায়নি, যে মানুষ আমাদের রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে, আমাদের মুক্তিযোদ্ধাদের যে স্বপ্ন কিভাবে এদেশে বাস্তবায়িত হবে, এবং কিভাবে আমরা একটি শোষণহীন, বঞ্চনাহীন একটি সমাজ করব, সেটির একটি দলিল আমাদেরকে উপহার দিয়েছিল। মিজান স্যার তো সংবিধানকে বুকে জড়িয়ে ধরেছে, বুকে জড়িয়ে ধরে রাখার মতো একটি জিনিস। আমি বলি যে যখন আপনার দেশপ্রেম কমে যায়, যখন আপনি দেশের উপর একটু বিরক্ত হন, আপনি আমাদের সংবিধানের সেই প্রিএম্বেল আপনি করে দেখুন, আপনার গা শিহরে উঠবে। আপনার মনে হবে যে এই দেশ আমার দেশ, এই দেশ আমার প্রিয় মাতৃভূমি, এই দেশ আমার জন্মভূমি, এদেশের জাতির পিতা হচ্ছে আমাদের সে 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আর এই জাতির শ্রেষ্ঠ সন্তানরা হচ্ছে আমাদের মুক্তিযোদ্ধারা। আমি আমার কথাকে আর বাড়াতে চাই না। আমরা স্বাধীনতা উত্তর প্রজন্ম। মিজান স্যার, আমাদের অ্যাটর্নি জেনারেল মহোদয়, এবং আপনারা যারা আছেন, আমরা কিন্তু আপনাদের চোখে কিন্তু আমরা স্বপ্ন দেখতে চাই। আপনারা আপনাদের মাথার উপর বটবৃক্ষের মতো আছেন। আপনারা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এই 1972-এর সংবিধানের মূল কথা, মূল মর্মবাণী, বঙ্গবন্ধুর কথা, বঙ্গবন্ধুর স্বপ্নের কথা আপনারা শোনাবেন। তাই বারে বারে আপনাদেরকে কষ্ট দেই, আপনাদেরকে বিরক্ত করি। আমি মনে করি এই নতুন প্রজন্মের, স্বাধীনতোত্তর প্রজন্মের এই বিষয়গুলি জানা প্রয়োজন। এই জন্যই প্রয়োজন যে তারা যাতে বঙ্গবন্ধুকে চিনে, তারা যাতে আমাদের মুক্তিযোদ্ধাদের জানে, তারা যাতে আমাদের দেশকে দরদ দিয়ে ভালোবাসে, যেভাবে বঙ্গবন্ধু আজীবন ভালোবেসে গেছেন। আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই মহামান্য অ্যাটর্নি জেনারেল। আপনার সুযোগ হয়েছে, আমি আমিন ভাই বলে ডাকি। আমার বন্ধু এই ব্যারিস্টার শামসুল হাসান সুবু আমাকে বলেছে, দোস্ত তুমি চিন্তা করিও না, তুমি আমিন ভাইকে ফোন দাও, আমিন ভাই রাজি হবে। We are really grateful to you. And I'm look at the comments of our students and the viewers, এবং তারা বলছে যে this is a very wonderful session, যে আমরা চমৎকার ভাবে এই সমস্ত বরেণ্য ব্যক্তিবর্গের কথা আমরা শুনতে পাচ্ছি। আমরা মনে করি যে আমরা বঙ্গবন্ধুর স্বপ্ন, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী, ওই যে কথাটি বলতে চেয়েছিলাম, গ্রাম অঞ্চলে একটি কথা আছে, আমরা কেউ আমরা চিন্তাও করতে পারিনি, আমরা বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করতে পারিনি, কিন্তু এই শেখের বেটি, গ্রাম অঞ্চলে বলে যে শেখের বেটি করে দেখিয়েছে। মিজান স্যার, এই শেখের বেটি করে দেখিয়েছে স্বাধীন বাংলার মাটিতে কিভাবে আপনার যুদ্ধ অপরাধীদের বিচার হয়। শেখের বেটি করে দেখিয়েছে এই স্বাধীন বাংলার মাটিতে কিভাবে বঙ্গবন্ধুর হত্যার বিচার হয়। এই জন্যই আমরা বলি, আমরা বারে বারে বলতে চাই যে এই দিনগুলি যাতে বারে বারে আমাদের মাঝখানে ফিরে আসে। আমি এই 4 নভেম্বর আবারও সবাইকে সংবিধান দিবসের শুভেচ্ছা, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই, এবং নিলসকে ধন্যবাদ জানাই এই চমৎকার মানুষজনকে নিয়ে একটি আয়োজন করার জন্য। আমি আসলে নিলসের অ্যাডভাইজার, সেই হিসাবে ওনারা আমাকে সভাপতিত্ব করতে বলে। আই এম রিয়েলি গ্রেটফুল। আমার মনে হয় যে সাফল্যের মাত্রায় আরেকটি নতুন পলক যুক্ত হলো, যেখানে বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তা একটি প্রিয় মানুষ প্রধান অতিথি হিসাবে আছে, মিজান স্যার প্রধান আলোচক হিসাবে আছে, আমাদের নাজনীন আপা আছে বিশেষ অতিথি হিসাবে, জিয়া ভাই আসা বিশেষ অতিথি হিসাবে। সেই চমৎকার একটি অনুষ্ঠানে আমি সভাপতিত্ব করছি। আমরা মনে করি যে আমরা আমাদের দেশকে ভালোবাসবো, আমরা আমাদের 72-এর সংবিধানের মূল মর্মমানি উপলব্ধি করব, আমাদের স্বপ্নে, ধ্যানে, জ্ঞানে আমরা আমাদের জাতির জনকের যে স্মরণীয় বরণীয় উক্তিগুলি আছে সেগুলিকে মনে রাখবো। তবেই আমরা মনে করি যে আমাদের জাতীয় জীবনে 72-এর সংবিধানকে আমরা পুনঃপ্রতিষ্ঠিত করতে পারবো। সবাইকে আবারও ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আজকের এই আলোচনা সভার এখানে আনুষ্ঠানিক পরিসমাপ্তি ঘোষণা করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। সবার জন্য শুভকামনা। ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ।
অসংখ্য ধন্যবাদ, এবং আমাদের সাথে যারা ফেসবুক লাইভে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। সবাইকে শুভরাত্রি। শুভরাত্রি, শুভরাত্রি, ভালো থাকবেন।